হ্যালো স্টুডেন্টস, ভিএসিপিআর থিওরির পরে আমরা লাস্ট ভিডিওতে বেন্ডস রুল সংক্রান্ত আলোচনা করেছিলাম। আমরা আজকে বন্ড প্যারামিটার্স আলোচনা করব। অ্যাকচুয়ালি বন্ড প্যারামিটার্সের মধ্যে চারটে জিনিস আমাদেরকে পড়তে হবে। এক হচ্ছে বন্ড অ্যাঙ্গেল, দেন বন্ড লেন্থ, বন্ড অর্ডার এবং বন্ড এনার্জি। তার মধ্যে মোস্ট ইম্পর্ট্যান্ট হচ্ছে বন্ড অ্যাঙ্গেল, যেটা প্রথমটা এবং যেটা আমরা আজকে আলোচনা করব। এবার এই বন্ড প্যারামিটার হওয়ার পরে আমাদের কেমিক্যাল বন্ডিং চ্যাপ্টারে আরও বেশ কিছু ইম্পর্টেন্ট টপিকস বাকি থেকে যাবে। তার মধ্যে সবথেকে বড় যে তিনটে টপিক বাকি থাকবে সেটা হচ্ছে একটা হচ্ছে মলিকিউলার অরবিটাল থিওরি বা এমওটি, দেন ডাইপোল মোমেন্ট এবং তারপরে হাইড্রোজেন বন্ডিং। এখন এইগুলো হচ্ছে বড় টপিক যেগুলো বাকি থাকলো। এরপরে কিছু ছোটোখাটো টপিক্সও আছে যেগুলো আমরা এই চ্যাপ্টারেই কভার করে নেব। সিলেবাস ওয়াইজ হয়তো সেগুলো এই চ্যাপ্টারে নেই, যেমন ধরো ইন্টারমলিকুলার ফোর্সেস, এটা ক্লাস 11-এর ইউনিট 5 যেখানে আমরা আইডিয়াল গ্যাস রিয়েল গ্যাস পড়ি সেই চ্যাপ্টারের শুরুতে থাকে। কিন্তু আমরা ইন্টারমলিকুলার ফোর্সেস এখানেই আলোচনা করব, কারণ কেমিক্যাল বন্ড ইটসেলফ ইজ আ ইন্টারমলিকুলার অর ইন্ট্রামলিকুলার ফোর্স। আর এছাড়া আমরা ব্যাক বন্ডিং, ব্রিজ বন্ডিং এইগুলো নিয়ে আলোচনা করে নেবো এখানে এই চ্যাপ্টারেই। কারণ ব্যাক বন্ডিং বা ব্রিজ বন্ডিং এই পার্টিকুলার টপিকগুলো আমরা যখন গ্রুপ কেমিস্ট্রি পড়বো, এস ব্লক পি ব্লক এলিমেন্টস, সেইখানে আমাদের খুব বেশি দরকার পড়বে। কিন্তু সেখানে আমাদের যে পার্টিকুলার কম্পাউন্ড, ফর এক্সাম্পল আমি যদি বলি ডাইবোরেন B2H6, তো আমাদের পি ব্লকে গ্রুপ 13-এ আমাকে ডাইবোরেনের স্ট্রাকচার অ্যান্ড বন্ডিং ওটাই পড়তে হয়। সুতরাং আমরা এটা যখন আমরা কেমিক্যাল বন্ডিং চ্যাপ্টার এখন পড়ছি, তাহলে আমরা ওই পার্টিকুলার ব্যাপারগুলো এখানেই কমপ্লিট করে দেবো। তাহলে কী হবে, আমরা যখন গ্রুপ কেমিস্ট্রিতে যাব তখন আমাদের এইগুলো নিয়ে আর ডিটেল ওখানে পড়াশুনো করতে হবে না। অলরেডি আমরা, বা যদি করিও তাহলে আরেকবার রিভাইসও হয়ে যাবে। ঠিক আছে? তবে আজকের ভিডিও শুরু করার আগে আমি তোমাদেরকে আরেকবার রিকোয়েস্ট করবো, তোমরা যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করো, বেল আইকন প্রেস করো যাতে করে নোটিফিকেশানস পেতে পারো, বন্ধুদের সাথে শেয়ার করো ভিডিওগুলো, আর অবশ্যই খুব মন দিয়ে পড়াশোনা করো। বন্ড অ্যাঙ্গেল সংক্রান্ত আমাদের ধারণা হাইব্রিডাইজেশন বা ভিএসিপিআর থিওরি পড়তে গিয়ে সেখানে হয়েছে প্রাথমিক ধারণাটুকু। তবু বন্ড অ্যাঙ্গেল আলোচনা শুরু করার সময় দুটো কথা বলে নেব। এক হচ্ছে, যদি সেন্ট্রাল অ্যাটম যে কটা হাইব্রিড অরবিটাল তৈরি করেছে, ফর এক্সাম্পল মিথেনে কার্বন যদি সেন্ট্রাল অ্যাটম হয়, তাহলে ও 4টে sp3 হাইব্রিড অরবিটাল তৈরি করে। এবার সবকটা হাইব্রিড অরবিটালে যদি সেম অ্যাটম এসে বন্ড করে, সেম অ্যাটম, ফর এক্সাম্পল মিথেনে 4টেই হাইড্রোজেন অ্যাটম এসে বন্ড তৈরি করছে এবং সেন্ট্রাল অ্যাটমের কোনো লোন পেয়ার নেই, সেই অবস্থায় আমরা বলবো যে প্রত্যেকটা হাইব্রিড অরবিটাল হচ্ছে ইকুইভ্যালেন্ট হাইব্রিড অরবিটাল। এবার যদি সেন্ট্রাল অ্যাটমের হাইব্রিড অরবিটালসগুলো ইকুইভ্যালেন্ট হয়, তাহলে যে পার্টিকুলার জিওমেট্রিটা আমরা পাই মলিকিউলটার, আমরা বলি যে তার রেগুলার জিওমেট্রি রয়েছে আর কি। আর যদি এরকম হয় যে সেন্ট্রাল অ্যাটমের একটা লোন পেয়ারও রয়েছে, বা সারাউন্ডিং অ্যাটমসগুলো সবাই আলাদা আলাদা, সবকটা অ্যাটম সেম নয়, সেক্ষেত্রে আমরা বলবো, যেমন ধরো মিথেনের বদলে আমি যদি বলি CH3Cl, তাহলে 3টে হাইড্রোজেন হলো আর একটা Cl আলাদা হয়ে গেল। তাহলে এই সমস্ত ক্ষেত্রে, বা যদি লোন পেয়ার থাকে, ফর এক্সাম্পল ইন অ্যামোনিয়া নাইট্রোজেনের একটা লোন পেয়ার থাকে, আমরা বলবো যে হাইব্রিড অরবিটালগুলো নন ইকুইভ্যালেন্ট এবং যে পার্টিকুলার জিওমেট্রি পাচ্ছে মলিকিউলটা সেটা হচ্ছে ইররেগুলার জিওমেট্রি। তো রেগুলার জিওমেট্রির ক্ষেত্রে কি হয়, যদি হাইব্রিডাইজেশন সেম থাকে তাহলে ডিফারেন্ট কম্পাউন্ডের ভেতরে বন্ড অ্যাঙ্গেলগুলো সেম থাকে, কোনো ডিফারেন্স হয় না। তবে আমাদের ম্যাক্সিমাম আলোচনাটা জুড়েই থাকবে হচ্ছে নন ইকুইভ্যালেন্ট হাইব্রিড অরবিটালস। এটা তাহলে কপি করে নাও। দেখো, ইকুইভ্যালেন্ট হাইব্রিড অরবিটাল বলা হচ্ছে যে when all bonds are formed with same surrounding atom, SA মানে সারাউন্ডিং অ্যাটম, HO মানে হাইব্রিড অরবিটাল, এগুলো তোমরা নিশ্চয়ই জানো, আর বলছি না আলাদা করে ওই জন্য। তাহলে when all bonds are formed with same surrounding atom and central atom does not have any lone pair, we say all hybrid orbital of central atom are equivalent and such molecules get regular geometry. এখানে একটা এক্সেপশন আছে, সেটা হচ্ছে ট্রাইগোনাল বাইপিরামিডাল বা পেন্টাগোনাল বাইপিরামিডাল। আমরা অলরেডি জেনেছি ভিএসিপিআর পড়ার সময় যে এরা সবসময় ইররেগুলার জিওমেট্রি অ্যাটেন্ড করে, এবং সেক্ষেত্রে সবকটা সারাউন্ডিং অ্যাটম যদি সেমও হয়, লোন পেয়ার যদি নাও থাকে, তবু তারা ইকুইভ্যালেন্ট হাইব্রিড অরবিটাল তৈরি করে না এবং রেগুলার জিওমেট্রি তারা পায় না। এই দুটো হচ্ছে এক্সেপশন, বাদবাকি সবার ক্ষেত্রে এই রুল ভ্যালিড। এবার যদি বলছে মলিকিউলস উইথ সেন্ট্রাল অ্যাটম হ্যাভিং ইকুইভ্যালেন্ট অরবিটাল, যদি ইকুইভ্যালেন্ট হাইব্রিড অরবিটাল থাকে, অর্থাৎ যদি রেগুলার জিওমেট্রি থাকে, তাহলে বন্ড অ্যাঙ্গেলটা সেম হবে যদি সেন্ট্রাল অ্যাটম হ্যাজ সেম হাইব্রিডাইজেশন। যদি সেন্ট্রাল অ্যাটমের হাইব্রিডাইজেশন সেম হয়, তাহলে বন্ড অ্যাঙ্গেল সবার সেম হবে। সেক্ষেত্রে সাইজ অ্যান্ড ইলেকট্রোনেগেটিভিটি অফ সারাউন্ডিং অ্যাটম ডাজ নট এফেক্ট বন্ড অ্যাঙ্গেল, ঠিক আছে, ইফ সেন্ট্রাল অ্যাটম হ্যাজ ইকুইভ্যালেন্ট হাইব্রিড অরবিটাল। যদি সেন্ট্রাল অ্যাটমের হাইব্রিড অরবিটাল ইকুইভ্যালেন্ট হয়, তাহলে সারাউন্ডিং অ্যাটম কে আছে না আছে
তার সাইজ কত, তার ইলেকট্রোনেগেটিভিটি কত, এইসব কোনো ফ্যাক্টরই নয়, সবার বন্ড অ্যাঙ্গেল সমান হবে। ফর এক্সাম্পল দেখো বোরন ট্রাইফ্লুরাইড, বোরনের ট্রাইক্লোরাইড, ব্রোমাইড এবং আয়োডাইড সব ক্ষেত্রেই বন্ড অ্যাঙ্গেল 120 ডিগ্রি। কেন? কারণ ইকুইভ্যালেন্ট হাইব্রিড অরবিটাল, sp2 হাইব্রিডাইজড বোরন এবং বোরনের কোনো লোন পেয়ার নেই এবং প্রত্যেকটা সারাউন্ডিং অ্যাটম সেম। এক্ষেত্রেও তাই, কার্বন সারাউন্ডিং অ্যাটম প্রত্যেকটা সেন্ট্রাল অ্যাটম কার্বন, প্রত্যেকটা সারাউন্ডিং অ্যাটম সেম, আইদার ফ্লোরিন অথবা ব্রোমিন অথবা ক্লোরিন। এবার লোন পেয়ারও কোনো নেই সেন্ট্রাল অ্যাটমের, সুতরাং সবার হচ্ছে পারফেক্ট জিওমেট্রি এবং প্রত্যেক ক্ষেত্রে বন্ড অ্যাঙ্গেল 109 ডিগ্রি 28 মিনিট। এইটা প্রথমে কেন বলে নিচ্ছি আমি হাইব্রিড ইকুইভ্যালেন্ট হাইব্রিড অরবিটালের ব্যাপারটা, কারণ এরপর যখন আমরা ইররেগুলার জিওমেট্রি পড়ব তখন আমরা এই বিষয়টাকে ভুলেই যাব, এদেরকেই ইররেগুলার জিওমেট্রির মতন করে ট্রিট করতে শুরু করে দিই। যেহেতু এখানে সারাউন্ডিং অ্যাটমগুলো আলাদা, ক্রমশ এদের সাইজ বাড়ছে, ইলেকট্রোনেগেটিভিটি কমছে, সুতরাং বন্ড অ্যাঙ্গেল ডেভিয়েট করবে, যেমনটা ইররেগুলার জিওমেট্রিতে হয়। সেই কারণে শুরুতেই এখানে আমি লিখে দিয়েছি যে সাইজ অ্যান্ড ইলেকট্রোনেগেটিভিটি অফ সারাউন্ডিং অ্যাটম এইটা কোনো ফ্যাক্টরই নয় যতক্ষণ ইকুইভ্যালেন্ট হাইব্রিড অরবিটাল আছে, অর্থাৎ সেন্ট্রাল অ্যাটমের নাম্বার অফ লোন পেয়ার 0 এবং প্রত্যেকটা সারাউন্ডিং অ্যাটম হচ্ছে সেম। আচ্ছা, দুটো এক্সাম্পল আমি ছবি এঁকেছি। এখন যদি এটা CF4 হয় তাহলে এই 4টে জায়গায় F হবে, বা যদি BCl3 হয় তাহলে এই 3টে জায়গাতে Cl হবে অ্যাজ ইউজুয়াল। এবার এগুলো তোমরা জানো নিশ্চয়ই, তাই জন্য আমি আর বাদ বাকি ছবিগুলো আঁকিনি। তবে ছবিগুলো অবশ্যই আঁকতে হবে, বোর্ড এক্সামে যদি আসে বন্ড অ্যাঙ্গেল কম্প্যারিজন তখন ছবি তো আঁকতেই হবে, ইটস আ মাস্ট। আর এছাড়া আমাদের নিট বা JEE ক্ষেত্রে আমাদের যদি আমরা এই কনসেপশন না থাকে ছবি কেমন, তাহলে তো আনসারই করা যাবে না। আচ্ছা, নন ইকুইভ্যালেন্ট হাইব্রিড অরবিটাল, যদি সেন্ট্রাল অ্যাটমে লোন পেয়ার থাকে অথবা যদি সারাউন্ডিং অ্যাটমে যদি সবকটা আলাদা হয়, সেম না হয়, সেক্ষেত্রে আমরা বলবো যে নন ইকুইভ্যালেন্ট হাইব্রিড অরবিটাল এবং মলিকিউল যেটা তৈরি হবে সেটা হচ্ছে ইররেগুলার জিওমেট্রি। এবার সেক্ষেত্রে কী হবে, বন্ড অ্যাঙ্গেল তখন আর পারফেক্ট ওরকম হবে না, 109 ডিগ্রি 28 মিনিট বা 120 ডিগ্রি যেমনটা হাইব্রিডেশন থেকে পাওয়া যায় সেরকম আর হবে না, ডিফার করবে। তাহলে কি, সো বন্ড অ্যাঙ্গেল ইন মলিকিউলস উইল ডিফার ফ্রম এক্সপেক্টেড বন্ড অ্যাঙ্গেল অ্যাজ পার হাইব্রিডাইজেশন। তাহলে যদি এরকম হয়, যদি মানে এই এক্সাম্পলগুলোই বেশি আমরা এবার এগুলো জানবো আর কি, যে সেন্ট্রাল অ্যাটমে আইদার লোন পেয়ার থাকবে অথবা সারাউন্ডিং অ্যাটমগুলো ডিফারেন্ট হবে, সেক্ষেত্রে আমরা কী করব, তখন আমরা 3-4টে স্টেপ ফলো করব। এবার সেই স্টেপসগুলো ফলো করলে আমরা অটোমেটিক্যালি আনসারে চলে যাব। প্রথমে আমরা দেখব যে দুজনের মধ্যে কম্পেয়ার করতে দিয়েছে দুটো মলিকিউল, তাদের সেন্ট্রাল অ্যাটমের হাইব্রিডেশন সেম না আলাদা। যদি আলাদা হয়ে যায় তাহলে সমস্যা ওখানেই মিটে গেল। sp হলে সবথেকে বেশি বন্ড অ্যাঙ্গেল 180 ডিগ্রি, sp2 হলে 120, sp3 হলে 109, মানে বন্ড অ্যাঙ্গেল আমরা দেন অ্যান্ড দেয়ার বুঝতে পেরে যাব। কিন্তু যদি হাইব্রিডাইজেশন সেম হয় তখন আমরা চেক করব লোন পেয়ার যেখানে বেশি থাকবে সেখানে লোন পেয়ার রিপালশন বেশি হবে, সেই অনুযায়ী বন্ড অ্যাঙ্গেল কমে যাবে। এবার যদি লোন পেয়ারও সেম হয়, হাইব্রিডেশন সেম, লোন পেয়ারও সেম, তখন আমরা চেক করব সারাউন্ডিং অ্যাটম এবং সেন্ট্রাল অ্যাটমের ইলেকট্রোনেগেটিভিটি, এই দুটো ফ্যাক্টর। আর কোনো ক্ষেত্রে সাইজ ফ্যাক্টর, সারাউন্ডিং এবং সেন্ট্রাল অ্যাটমের সাইজ ফ্যাক্টর, এইগুলোর মাধ্যমে আমরা ফাইনাল কনক্লুশনে চলে আসবো। এবার এই পুরো ব্যাপারটাকে একটা ফ্লো চার্টের মাধ্যমে আমরা দেখাবো, তারপরে আমরা সরাসরি এক্সাম্পলে যাব। তো খুব ভালো করে আগে ফ্লো চার্টটা দেখে নাও এবং লিখে নাও। প্রথম কথা হচ্ছে, ফার্স্ট স্টেপে আমরা কী করবো, হাইব্রিডাইজেশন চেক করবো সেন্ট্রাল অ্যাটমের। যদি হাইব্রিডাইজেশন সেম হয়ে যায় তাহলে স্টেপ 2-তে যেতে হবে। ডিফারেন্ট যদি হয় তাহলে যেটা আমি একটু আগে বললাম যে পার্সেন্টেজ ক্যারেক্টার বাড়লে বন্ড অ্যাঙ্গেল বাড়বে। sp-র ক্ষেত্রে 180, sp2-র ক্ষেত্রে 120, sp3 ক্ষেত্রে 109 ইত্যাদি। ঠিক আছে, তাহলে যদি বন্ড অ্যাঙ্গেল যদি হাইব্রিডেশন ডিফারেন্ট হয় তাহলে আমরা তখনই আনসার পেয়ে গেলাম। যদি সেম হয় তাহলে স্টেপ 2, চেক নাম্বার অফ লোন পেয়ার। যদি লোন পেয়ার সেম হয়ে যায় তখন স্টেপ 3-তে যেতে হবে। লোন পেয়ার যদি ডিফারেন্ট হয় তাহলে বন্ড অ্যাঙ্গেল ভ্যারিজ উইথ 1/রিপালশন। রিপালশন মানে কি, আমরা এটা জানি অলরেডি যে লোন পেয়ারের সঙ্গে লোন পেয়ারের রিপালশন ম্যাক্সিমাম, তারপর লোন পেয়ার বন্ড পেয়ার অ্যান্ড দেন বন্ড পেয়ার। ঠিক আছে, তাহলে লোন পেয়ারের সংখ্যা যদি আলাদা হয় তাহলে আমাকে রিপালশন চেক করতে হবে, মানে লোন পেয়ার যদি বেশি হয় রিপালশন বেশি, সেক্ষেত্রে রিপালশন বেশি হলে বন্ড অ্যাঙ্গেল কম, ইনভার্সলি প্রপোর্শনাল। আর যদি লোন পেয়ার সেম হয়ে যায় তখন আমরা স্টেপ 3-তে আসবো, অর্থাৎ আমরা সেন্ট্রাল অ্যাটম এবং সারাউন্ডিং অ্যাটমকে চেক করব। আমরা দুটো জিনিস চেক করব, এক হচ্ছে দেখব যে এরকম আছে কম্পাউন্ড যাদেরকে কম্পেয়ার করতে দিয়েছে, দুজনেরই সেন্ট্রাল অ্যাটম সেম বাট সারাউন্ডিং অ্যাটম ইজ ডিফারেন্ট। ফর এক্সাম্পল NF3 NCl3 বা NF3 NH3, ঠিক আছে, সেন্ট্রাল অ্যাটম সেম, সারাউন্ডিং অ্যাটম আলাদা। এবার যেটা আলাদা সারাউন্ডিং ওইটাকে দিয়ে
আমাদেরকে সিদ্ধান্তে আসতে হবে। তাহলে সারাউন্ডিং অ্যাটমের ইলেকট্রোনেগেটিভিটির সঙ্গে বন্ড অ্যাঙ্গেল ইনভার্সলি প্রপোর্শনাল এবং সারাউন্ডিং অ্যাটমের সাইজের সঙ্গে প্রপোর্শনাল বন্ড অ্যাঙ্গেল। সাইজের ক্ষেত্রে একটা এক্সেপশন আছে, সেটা হচ্ছে যদি সারাউন্ডিং অ্যাটম ফ্লুরিন হয়, সারাউন্ডিং অ্যাটম যদি ফ্লুরিন হয় তাহলে তাহলে আমরা লিখবো যে লিস্ট বন্ড অ্যাঙ্গেল, মানে ফ্লুরিন যদি এসে যায় সারাউন্ডিং অ্যাটমে সেক্ষেত্রে বন্ড অ্যাঙ্গেলটা কম হবে, সব থেকে কম। বাদবাকিগুলোর তারপরে নর্মাল চেক করব সাইজ অনুযায়ী। তবে বেটার এটাই হয় যদি আমরা ইলেকট্রোনেগেটিভিটি দিয়ে চেক করি। কিছু ক্ষেত্রে আমাদের সাইজ ফ্যাক্টরেই আসতে হয়, দুটো বা তিনটে এক্সাম্পল আছে সেখানে। আর যদি সারাউন্ডিং অ্যাটমটা সেম হয়, সেন্ট্রাল অ্যাটম আলাদা হয়, তাহলে সেন্ট্রাল অ্যাটম যেহেতু আলাদা, তাহলে সেন্ট্রাল অ্যাটমকে দিয়ে আমাকে সিদ্ধান্তে আসতে হবে। তাহলে এবার আমি দেখব সেন্ট্রাল অ্যাটমের ইলেকট্রোনেগেটিভিটি বাড়লে বন্ড অ্যাঙ্গেল বেড়ে যাবে, আর সাইজ কমলে বন্ড অ্যাঙ্গেল বেড়ে যাবে। ঠিক আছে, ফ্লোচার্টটা পুরোটা কপি করো। এখন এটার মানে এরকম নয় যে এই প্রত্যেকটা ফর্মুলা, যেমন ধরো এখানে দুটো ফর্মুলা আছে, বা এখানে দুটো ফর্মুলা আছে, বা এখানে এইগুলো যা যা আছে প্রত্যেকটা ফর্মুলা তোমাকে মুখস্থ করতে হবে তার কোনো মানে নেই। আমরা যখনই এক্সাম্পলসগুলো পরপর দেখতে থাকবো তখন এই ফর্মুলাগুলোর পেছনে যে লজিকটা আছে সেটাও আমি তোমাদেরকে বোঝাবো। তখন তোমরা নিজেরাই বুঝতে পারবে একটা সময় পরে যে এই ফ্লো চার্টটা তোমাদের অটোমেটিক্যালি মনে থেকে যাবে, এটাকে আলাদা করে আর মুখস্থ করার কোনো মানে সেটা করতে হবে না আর কি। তো আগে এটাকে কপি করো, আমরা সরাসরি এক্সাম্পলে যাচ্ছি। এবার আমরা সরাসরি এক্সাম্পলে চলে যাচ্ছি। দেখো, প্রথমটা হচ্ছে বেরিলিয়াম ক্লোরাইড BCl3 এবং CH4। VSEPR থেকে আমরা এটা জানি যে এই যে তিনটে যাদের বন্ড অ্যাঙ্গেল কম্পেয়ার করতে দিয়েছে, এই তিনজনই হচ্ছে রেগুলার জিওমেট্রি, মানে এদের ইকুইভ্যালেন্ট হাইব্রিড অরবিটাল থাকে। কিন্তু আমরা একটু আগে দেখলাম যে ইকুইভ্যালেন্ট হাইব্রিড অরবিটাল থাকলে বন্ড অ্যাঙ্গেল সেম হয় তখনই যখন প্রত্যেকজনের সেন্ট্রাল অ্যাটম সেম টাইপের হাইব্রিডাইজড। কিন্তু এখানে আমরা জানি যে বেরিলিয়াম হচ্ছে sp হাইব্রিডাইজড, হ্যাঁ, বোরন এখানে sp2 এবং কার্বন এখানে sp3। ন্যাচারালি বন্ড অ্যাঙ্গেল আলাদা হবে, পার্সেন্টেজ ক্যারেক্টারের সঙ্গে ভ্যারি করবে। sp3 মানে পার্সেন্টেজ ক্যারেক্টার কত 25%, sp2 মানে 33.3%, 33.3, আর এখানে আমরা জানছি যে 50%। সুতরাং যেখানে পার্সেন্টেজ ক্যারেক্টার বেশি বন্ড অ্যাঙ্গেল বেশি অবভিয়াসলি। ইনফ্যাক্ট এটা 180 ডিগ্রি অ্যাঙ্গেল হয়, এটা 120 ডিগ্রি হয়, এবং এটা 109 ডিগ্রি 28 মিনিট হয়। সো এই হচ্ছে আমাদের বন্ড অ্যাঙ্গেলের অর্ডার, রাইট। পরেরটা, এইবার আমরা দেখতে পাচ্ছি যে NO2+, NO3- এবং NH4+, এই তিনটেতে আবারও আমরা শুরুতে কি দেখব যে এরা ইকুইভ্যালেন্ট হাইব্রিড অরবিটাল তৈরি করছে নাকি করছে না। এরকম হতে পারে যে কোনো একজনের অরবিটালসগুলো সব ইকুইভ্যালেন্ট, অন্যজনের ইকুইভ্যালেন্ট সবগুলো নয়। সেক্ষেত্রেও আমরা কিন্তু আমরা যে ফ্লো চার্টটা বানালাম সেই অর্ডারে আমরা চলে আসবো। তাহলে সবার আগে প্রথম কাজ হচ্ছে আমাদের হাইব্রিডেশন চেক করা, যে হাইব্রিডেশন সেম না আলাদা। যেমন এখানটা দেখলাম যে আলাদা, এখানটাতেও আমরা দেখবো যে আলাদা। হাইব্রিডেশন চেক করার জন্য আমরা একটা ট্রিক বলেছিলাম, একটা ফর্মুলা বলেছিলাম, যে কোনো একটা অ্যাপ্লাই করো তাহলেই বুঝতে পারবে যে এখানে sp নাইট্রোজেন, এখানে নাইট্রোজেন sp2 এবং এখানে sp3, রাইট। তাহলে আবারও বন্ড অ্যাঙ্গেল sp সব থেকে বেশি, তারপরে sp2, তারপরে sp3। যদি ছবিটা আঁকতে বলতে হয় তাহলে NO2+-এর এই হচ্ছে স্ট্রাকচার, ঠিক আছে। NO3- স্ট্রাকচারটা অবশ্যই এরকম, NO3- পারফেক্টলি ট্রাইগোনাল প্লেনার। যেহেতু এখানে একটা কথা বলে রাখি, যেহেতু এখানে ইকুইভ্যালেন্ট রেজোনেটিং স্ট্রাকচার তৈরি হয়, তাই বন্ড অ্যাঙ্গেল এক্স্যাক্টলি 120 ডিগ্রি, ঠিক আছে। বন্ড অ্যাঙ্গেল এক্স্যাক্টলি 120 ডিগ্রি, এবং এখানে বন্ড অ্যাঙ্গেল এক্স্যাক্টলি 109 ডিগ্রি 28 মিনিট। এই NH4+-এ কিন্তু প্রত্যেকটা অরবিটাল হচ্ছে ইকুইভ্যালেন্ট, ঠিক আছে, কারণ সেন্ট্রাল অ্যাটমের কোনো লোন পেয়ার নেই এবং প্রত্যেকটা সারাউন্ডিং অ্যাটমও হচ্ছে সেম, রাইট। পরেরটা আসি, NO2 আর NO2+। NO2+ আমরা এক্ষুনি দেখলাম sp হাইব্রিডাইজড। NO2 মলিকিউলে নাইট্রোজেনটা sp2 হাইব্রিডাইজড, ঠিক আছে। ন্যাচারালি sp যদি হয় তাহলে তার বন্ড অ্যাঙ্গেল বেশি হবে 180 ডিগ্রি, যেমন এটাতে, ঠিক আছে। এখানে 180 ডিগ্রি, NO2 এখানে 180 ডিগ্রি মেনশন করে দিই, ঠিক আছে। যদিও প্রত্যেকটা বন্ড অ্যাঙ্গেল মুখস্থ করতে হবে এরকমটা কিন্তু মোটেই নয়, তবে কয়েকটা স্পেসিফিক্যালি মুখস্থ করতে হবে, যেমন এই NO2 মলিকিউলটা। NO2 মলিকিউলে কি হয়, যদিও sp2 হাইব্রিডাইজড কিন্তু ওকে দেখতে এরকম হয়। আমরা অড ইলেকট্রন সিস্টেম নিয়ে পরে আলোচনা করব একটা ভিডিওতে আলাদা করে। এখানে একটা সিঙ্গেল ইলেকট্রন থাকে, এইভাবে sp2 হাইব্রিডাইজড হয়। এবার
বন্ড অ্যাঙ্গেল এর ক্ষেত্রে হয়ে যায় 132 ডিগ্রি, এটা 180 ডিগ্রি, এসপি NO2 প্লাস 180 ডিগ্রি, 120 ডিগ্রি হওয়ার কথা NO2-তে, কিন্তু বন্ড অ্যাঙ্গেলটা একটু বেড়ে গিয়ে 132 হয়ে যায়। এবার এটা কেন হয়, এটা এক্সপ্লেন করতে পারছি কারণটা কি। দেখো নর্মালি এখানে লোন পেয়ার থাকে, আমরা একটু আগে রিপালশন কি জানলাম, বা এর আগে আমরা জেনেছি লোন পেয়ার রিপালশন ম্যাক্সিমাম গ্রেটার দেন লোন পেয়ার বন্ড পেয়ার রিপালশন। এবার এই যে বন্ড পেয়ারটা আমি বলছি, বন্ড পেয়ার মাস্ট বি সিঙ্গেল বন্ড যখন আমরা লোন পেয়ার বন্ড পেয়ার কম্পেয়ার করছি, ঠিক আছে। আমরা যে ওইখানে বলি যে লোন পেয়ারের রিপালশন বেশি দেন লোন পেয়ার বন্ড পেয়ার, সেই বন্ড পেয়ারটা কিন্তু আমরা সিঙ্গেল বন্ড ভেবে নিই আর কি। যখনই বন্ড পেয়ারটা ডবল বন্ড হয়ে যায় তখন আমরা ওই রকম সরাসরি বলতে পারি না, ঠিক আছে। ফর এক্সাম্পল আমি একটু লিখে নিই এখানে ব্যাপারটা, যেটা আমি বলতে চাইছি সেটা হচ্ছে লোন পেয়ার রিপালশন বেশি, খুব ইম্পর্টেন্ট, এটা মাথায় রাখতেই হবে আমাদের। গ্রেটার দেন লোন পেয়ার বন্ড পেয়ার, এটা আমরা জানি। এখানে এই বন্ড পেয়ারটা স্ট্রিক্টলি সিঙ্গেল বন্ড অনলি। যদি এটা মাল্টিপল বন্ড হয় তাহলে লোন পেয়ার রিপালশন বেশি দেন লোন পেয়ার আর মাল্টিপল বন্ড, এটার থেকে এটা বেশি, এটা জোর দিয়ে বলা যাবে না, কারণ এটায় কোয়েশ্চেন মার্ক আছে। কখনো কখনো এর উল্টোটাও হয়ে যায়, কখনো কখনো আমরা দেখি যে লোন পেয়ারের সঙ্গে বন্ড পেয়ারের রিপালশন বেশি হয়ে যায়। ইভেন এরকমও হয় যে মাল্টিপল বন্ডের সঙ্গে সিঙ্গেল বন্ডের রিপালশন বেশি হচ্ছে দেন লোন পেয়ারের সঙ্গে সিঙ্গেল বন্ডের রিপালশন, মানে লোন পেয়ার বন্ড পেয়ারের তুলনায় বন্ড পেয়ার মাল্টিপল সিঙ্গেল বেশি হয়ে যায়। তার একটা এক্সাম্পল আমি করিয়েছি অলরেডি, সেটা হচ্ছে XeOF4। যদি তোমরা এটা দেখো প্রিভিয়াস ভিডিওতে যেখানে আমরা VSEPR থিওরি আলোচনা করেছিলাম, আমরা বলেছিলাম যে একটা ইকুইটোরিয়াল অ্যাক্সিয়াল বন্ড অ্যাঙ্গেল যেটা 90 ডিগ্রি হওয়ার কথা সেটা 91 ডিগ্রি হয়ে যায়, বেশি হয়ে যায়, ঠিক আছে। যদিও লোন পেয়ার আর বন্ড পেয়ার রিপালশন বেশি বলে আমরা ভাবি, তো সেই ভাবনাটাকে অপোজ করে এই পার্টিকুলার এক্সাম্পলটা, যেটা প্রমাণ করে যে এই পার্টিকুলার এই যে রুলটা এটা ফলো হবে তখনই স্ট্রিক্টলি যখন বন্ড পেয়ারটা সিঙ্গেল বন্ড হবে। ডাবল বন্ড হলে সেটা সবসময় ভ্যালিড নয়, কনফিউশন হয়, তখন আমার বেন্ট রুলের প্রয়োজন হয় আমাদের তখন। তো যাই হোক, এবার এইখানে আমরা দেখি যে এই লোন পেয়ারের সঙ্গে এটা অ্যাকচুয়ালি পেয়ার তো না, একটা সিঙ্গেল ইলেকট্রন, ন্যাচারালি ওর রিপালশন করার ক্ষমতা আরোই কম। তো এইখানে এই বন্ড পেয়ার এই যে রিপালশনটা অনেক বেশি হয়ে যায়, ফলে বন্ড দুটো পরস্পর থেকে দূরে সরে যেতে চায়, ঠিক আছে। এবং এই অ্যাঙ্গেলটা 132 ডিগ্রি হয়ে যায়, আর এই অ্যাঙ্গেলটা লেস দেন 120 ডিগ্রি হয়ে যায়, ঠিক আছে। নেক্সট আসো, মিথেন, অ্যামোনিয়া, জল। আবারও আমাদের প্রথম কাজ হচ্ছে হাইব্রিডাইজেশন চেক করা। আমরা দেখব যে মিথেনে কার্বন sp3, অ্যামোনিয়াতে নাইট্রোজেন এবং H2 মলিকিউলে অক্সিজেন সেন্ট্রাল অ্যাটম সবাই sp3। তাহলে যদি হাইব্রিডেশন সেম হয় এরপরে আমাদের কি করতে হবে, এরপরে আমাদের চেক করতে হবে নাম্বার অফ লোন পেয়ার। তাহলে নাম্বার অফ লোন পেয়ার যদি চেক করি, তোমরা যদি ফর্মুলায় ফেলো তাহলে দেখবে এখানে দুটো লোন পেয়ার, একটা লোন পেয়ার, 0 লোন পেয়ার, ঠিক আছে। স্ট্রাকচার কেমন হয়, স্ট্রাকচার অলরেডি তোমরা জানো, VSEPR করেছো, স্টিল আমি একবার ছোট করে দিচ্ছি। নাইট্রোজেনে একটা মাত্র লোন পেয়ার, তার মানে আমরা বলতে পারি যে মিথেনে কেবলমাত্র বন্ড পেয়ার রিপালশন কাজ করছে, এখানে বন্ড পেয়ার অ্যাজ ওয়েল অ্যাজ লোন পেয়ার। তাহলে রিপালশনের ভ্যালু বেশি হয়ে গেল, রিপালশন বেশি হলে বন্ড অ্যাঙ্গেল কমে যাবে ন্যাচারালি, যেহেতু রিপালশন বেশি বন্ড অ্যাঙ্গেল কম। ইনফ্যাক্ট এখানে অ্যামোনিয়ার সব থেকে বেশি হয়, জলে দুটো লোন পেয়ার, সুতরাং রিপালশন সব থেকে বেশি, কারণ এখানে লোন পেয়ার রিপালশন উপস্থিত, যেটা এখানেও নেই এখানেও নেই। লোন পেয়ার রিপালশন একমাত্র জলের মধ্যেই আছে। তাহলে যদি এদের মধ্যেকার রিপালশন বেশি হয়, এই যদি পরস্পর থেকে দূরে সরে আসতে চায় এরা এদিকে, তাহলে কি হবে, এটাও এদিকে চলে আসবে, এটাও এদিকে চলে আসবে, ঠিক আছে। মানে এই বন্ডটা এইদিকে শিফটেড হয়ে যাবে, এই বন্ডটা এইদিকে শিফটেড হয়ে যাবে। ন্যাচারালি এই যে বন্ড অ্যাঙ্গেলটা HOH বন্ড অ্যাঙ্গেল কমে যাবে। বন্ড অ্যাঙ্গেল বলতে আমরা যা কম্পেয়ার করছি এখানে, আমরা কিন্তু বন্ড অ্যাঙ্গেল বলতে কোনো লোন পেয়ার বা অড ইলেকট্রনের সঙ্গে কোনো ওই যে অ্যাঙ্গেলটা যেটা আমরা একটু আগে দেখালাম NO2-র ক্ষেত্রে, ওগুলো কিন্তু আমরা কম্পেয়ার করছি না। আমরা কখনোই এই বন্ড অ্যাঙ্গেল মানে কত সেটা কেউ আমাদের কাছে জানতে চাইবে না, জানতে চাইবে হচ্ছে অ্যাটম, সারাউন্ডিং অ্যাটম, সেন্ট্রাল অ্যাটম অ্যান্ড সারাউন্ডিং অ্যাটম, এই যে অ্যাঙ্গেলটা, এইটা সবাই জানতে চাইবে এবং এটাই কোয়েশ্চেন আছে। তাহলে এটা করতে গেলে 109 ডিগ্রি 28 মিনিট কমে যায়, এটা আরও কমে যায়। ইনফ্যাক্ট এই ভ্যালুটা আমাদের জানতে হবে
জলের ক্ষেত্রে 104.5 ডিগ্রি, আর অ্যামোনিয়ার ক্ষেত্রে এটা 107 ডিগ্রি আমরা লিখি। আচ্ছা, কোনো কোনো বইতে কিন্তু অ্যামোনিয়ার বন্ড অ্যাঙ্গেল 107.5 ডিগ্রি লেখা থাকে, ওটা কিন্তু নয়, ওটা 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 একদম ভুল। ঠিক আছে, 107 ডিগ্রি। আর যদি আরও প্রিসাইসলি বললে 106.6 ডিগ্রি। ঠিক আছে, কিন্তু একটা জিনিস মাথায় রাখবে, মোস্ট অফ দ্য বুকস যেগুলো আমাদের অ্যাভেলেবেল সেখানে কিন্তু 107 ডিগ্রিও কোথাও লেখা থাকে না, 107.5 লেখা থাকে, উইচ ইজ নট কারেক্ট। ঠিক আছে, এবার এইটা কেন কারেক্ট কীভাবে বলছি আমি, আজকের ডেটে সবথেকে বেশি প্রচলিত যে অর্গানিক কেমিস্ট্রির বই থ্রু আউট দ্য ওয়ার্ল্ড, যেটার অথার অনেকজন আছেন, তাদের মধ্যে একজন হচ্ছে ক্লেডেনের অর্গানিক কেমিস্ট্রি বই সবথেকে বেশি প্রচলিত। সেই বইয়ের সাপোর্টিভ কিছু কি বলবো, অনলাইন কিছু সাপোর্ট যে পার্টিকুলার ওয়েবসাইটে থাকে, কেমটিউব 3D বলে একটা ওয়েবসাইট আছে, সেই ওয়েবসাইটে এই ডেটা পাওয়া গেছে। এবার যেহেতু এই পার্টিকুলার অর্গানিক কেমিস্ট্রি বইটা সবথেকে বেশি রিলায়েবল, যদিও আরও অনেক রিলায়েবল বই আছে, স্টিল যেহেতু এই পার্টিকুলার ডেটাটা প্রোভাইড করছে, সুতরাং এটা গ্রহণ করা অনেক বেশি অথেন্টিক। সেই কারণে আমি যদি এইটাতে নাও যাই, এত প্রিসাইজতে নাও যাই, তাহলে আমি অবশ্যই বলবো যে অ্যামোনিয়ার বন্ড অ্যাঙ্গেল HNH বন্ড অ্যাঙ্গেল, এই যে HNH এই পার্টিকুলার অ্যাঙ্গেলটা এটা 107 ডিগ্রি। ঠিক আছে, নেক্সট NH2 মাইনাস NH3 NH4, আবারও NH4 আমরা অলরেডি করে ফেলেছি, sp3 হাইব্রিডাইজড। আচ্ছা, এই যে NH এটাও হয়ে গেছে sp3, এখানেও sp3 হাইব্রিডাইজড। ঠিক আছে, দুটো বন্ড পেয়ার, দুটো লোন পেয়ার, মানে NH2 মাইনাসের বন্ড অ্যাঙ্গেল না, স্ট্রাকচার অলমোস্ট জলের মতন। ঠিক আছে, H2O মলিকিউলের মতন। কীরকম হয়, NH2তে দেখো, NH2 মাইনাসে এরকম হয়, দুটো H আর দুটো লোন পেয়ার থাকে, আর আমরা এখানে মাইনাস চার্জ দিয়ে দেবো, সো দিস ইজ NH2 মাইনাস। ন্যাচারালি এটা যদি অ্যামোনিয়া হয় আর আর হচ্ছে তোমার NH4 প্লাসটা এরকম হচ্ছে, NH4 প্লাস। তো এই যদি কম্পেয়ার করি তাহলে এটা পারফেক্ট জিওমেট্রি, 109 ডিগ্রি 28 মিনিট, সব থেকে বেশি ভ্যালু। তারপরে অ্যামোনিয়া 107, এবং এটা যেহেতু দুখানা লোন পেয়ার, বন্ড অ্যাঙ্গেল আরও কম। ঠিক আছে, তাহলে এই হয়ে গেল 5 নম্বরেরটা। 6 নম্বর দেখো, SO2 অ্যান্ড SO3। যদি তোমরা ফর্মুলা বা ট্রিক ব্যবহার করো তাহলে বুঝবে যে দুটোতেই সেন্ট্রাল অ্যাটম সালফার sp2 হাইব্রিডাইজড। sp2 কেমন দেখতে হবে, সালফার SO2টা এরকম দেখতে হয়, একটা লোন পেয়ার থাকে, আর SO3তে লোন পেয়ার থাকে না, বরং তিনখানাই বন্ড পেয়ার থাকে। তাহলে তিনটে যদি বন্ড পেয়ার, লোন পেয়ার নেই, তাহলে পারফেক্ট জিওমেট্রি 120 ডিগ্রি এখানে। আর এক্ষেত্রে SO2তে কমে যাচ্ছে, কেন কমে যাচ্ছে, কারণ লোন পেয়ার প্রেজেন্ট, তাহলে লোন পেয়ার বন্ড পেয়ারের রিপালশন বেশি হবে, তাই তো। আমাদের ওই ফ্লো চার্টে আমরা কি বলেছিলাম, যখন হাইব্রিডেশন ম্যাচ করে গেল, এবার নাম্বার অফ লোন পেয়ার, তাহলে নাম্বার অফ লোন পেয়ার যেখানে বেশি, রিপালশন বেশি, বন্ড অ্যাঙ্গেল কম, রাইট। আরও কটা এক্সাম্পল লিখেছি। এবার VSEPR থিওরি এবং বেন্ট রুল, এই দুটো হচ্ছে আমাদের বন্ড অ্যাঙ্গেল কম্পেয়ার করার জন্য দুটো টুল আর কি। এই দুটো সাহায্যে আমরা বন্ড অ্যাঙ্গেল কম্পেয়ার করি। VSEPR থিওরির মধ্যে বন্ড অ্যাঙ্গেল কম্পেয়ার করার যে এক্সাম্পলসগুলো সবথেকে বেশি পরীক্ষাতে আসে এবং যেখানে আমাদের সবথেকে বেশি কনফিউশন হয়, সেইগুলো এখন বোর্ডে লেখা আছে। এইগুলো খুব ইম্পর্ট্যান্ট এবং ডিসকাস করছি, খুব ভালো করে লক্ষ্য করো। প্রথমটা দেখো, H2O আর F2O। F2O-কে অনেক সময় OF2 লেখা হয়, ঠিক আছে। Cl2O-কে অনেক সময় OCl2 লেখা হয়, তাই জন্য আমি অর দিয়ে ওটাও লিখে দিয়েছি। তাহলে আমাদের প্রথম কাজ কি, হাইব্রিডাইজেশন চেক করা। এখন আমরা জানছি এখানে অক্সিজেন sp3, এখানেও অক্সিজেন sp3। তারপর কি চেক করবো, লোন পেয়ার। আমরা দেখতে পারবো যে এখানেও দুটো লোন পেয়ার, এখানেও দুটো লোন পেয়ার, ঠিক আছে। স্ট্রাকচারটা এরকম হবে, অক্সিজেন দুটো লোন পেয়ার। এখন এরকম লাগছে বটে, তবে এদের কিন্তু টেট্রাহেড্রালি এরা অ্যারেঞ্জড, যদিও বন্ড অ্যাঙ্গেল এক্স্যাক্টলি 109 ডিগ্রি 28 মিনিট নয়। তাহলে যদি লোন পেয়ারও সেম হয়ে যায়, তখন আমাদের সারাউন্ডিং এবং সেন্ট্রাল অ্যাটমের ইলেকট্রোনেগেটিভিটি চেক করতে হয়। যখনই আমরা এই থার্ড স্টেপে চলে এলাম, অর্থাৎ যখন ইলেকট্রোনেগেটিভিটি এবং সেন্ট্রাল এবং সারাউন্ডিং দুজনের চেক করতে হবে, তখন আমরা প্রথমেই এই মেথডটা অ্যাপ্লাই করব। এখানে একটা মেথড আছে যেটা আমরা অ্যাপ্লাই করব না, একদম জেনে শুনেই অ্যাপ্লাই করব না, যেটা কিন্তু বিভিন্ন টেক্সট বইতে দেওয়া থাকে,
কিছু ক্ষেত্রে সেটা অ্যাপ্লিকেবল, আবার কোনো কোনো এক্সাম্পলের ক্ষেত্রে সেটা ভুল প্রমাণিত হয়ে যায়, মানে সেইভাবে ব্যাখ্যা করলে ভুল হয়ে যায়। সেটা হচ্ছে ওই ব্যাক বন্ডিং থিওরি, যে কোনো একটা সিঙ্গেল বন্ড যদি পার্শিয়াল ডাবল বন্ড ক্যারেক্টার লাভ করে তখন মাল্টিপল সিঙ্গেল বন্ডের রিপালশন বেশি হয়, ফলে বন্ড অ্যাঙ্গেল বেড়ে যায়। এইটা দিয়ে আমরা কোনো এক্সপ্লেনেশন এখানে করব না। কেন করব না তার প্রমাণ আমি একটু পরেই দেব। তো আমরা কি করব সেটা আগে বলি। সেটা হচ্ছে যে দেখো, সারাউন্ডিং অ্যাটম কি করবে, সারাউন্ডিং অ্যাটম তার ইলেকট্রোনেগেটিভিটির মাধ্যমে চাইবে যে সেন্ট্রাল অ্যাটমের এই যে ইলেকট্রন পেয়ারটাকে নিজের দিকে অ্যাট্রাক্ট করতে চাইবে, ঠিক আছে। তাহলে সারাউন্ডিং অ্যাটম এখানে ফ্লুরিন যেহেতু বেশি ইলেকট্রোনেগেটিভ দেন অক্সিজেন, ও কী করবে, ইলেকট্রন পেয়ারগুলোকে নিজের দিকে অ্যাট্রাক্ট করবে ডিউ টু ইটস ইলেকট্রোনেগেটিভিটি। তা যদি লোন পেয়ারগুলো এদিকে নেমে আসতে চায় তাহলে এই বন্ড অ্যাঙ্গেলটাও ক্রমশ ছোট হয়ে যাবে, ফলে এই বন্ডটা নর্মাল যে অ্যাঙ্গেল ন্যাচারাল যা হওয়া উচিত তার থেকে অনেক কমে যাবে। এক্ষেত্রে কী হবে, হাইড্রোজেন অত বেশি ইলেকট্রোনেগেটিভ নয়, ফলে এই কাজটা ও খুব বেশি করতে পারবে না, এই যে ইলেকট্রন পেয়ারগুলোকে নিজের দিকে টেনে নেওয়ার কাজটা খুব বেশি করে করতে পারবে না, ফলে এই অ্যাঙ্গেলটা সংকুচিত হয়ে যাওয়ার সম্ভাবনা অনেক কম। ন্যাচারালি এখানে বন্ড অ্যাঙ্গেল বেশি, তাহলে এটা বেশি, ঠিক আছে। আরেকভাবে এক্সপ্লেন করা যায়, দেখো এবার এটাকে একটু অন্যরকমভাবে এক্সপ্লেন করা যায়। কীরকম, খুব ভালো করে লক্ষ্য করো, OF2 এই অ্যাঙ্গেলটা আমরা কম্পেয়ার করবো। তো প্রথম ক্ষেত্রে সারাউন্ডিং অ্যাটমের ইলেকট্রোনেগেটিভিটি বেশি। যদি বন্ড পেয়ারটা বন্ডের মাঝখানে আছে বলে ধরে নিই, তাহলে বন্ড পেয়ারটাকে নিজের দিকে টেনে নেবে, মাঝখানে আর থাকবে না, ফ্লুরিনের দিকে চলে যাবে। তাহলে মাঝখানে ধরো এই পজিশনে যখন ছিল মাঝখানে, তখন এদের যা অ্যাপারেন্ট যা ডিস্টেন্স, তার তুলনায় এখন লোন পেয়ারগুলোর ডিস্টেন্স বেড়ে গেছে। ডিস্টেন্স যদি বেড়ে যায় লোন পেয়ারের, তাহলে বিকর্ষণ কমে যাবে। কিন্তু এখানে উল্টোটা, এখানে অক্সিজেন বেশি ইলেকট্রোনেগেটিভ, তাই যদি আমি ধরে নিই যে মাঝখানে লোন পেয়ারগুলো ছিল কোনো এক সময়, অক্সিজেন তার ইলেকট্রোনেগেটিভিটি দিয়ে লোন পেয়ারগুলোকে নিজের দিকে টেনে নিয়েছে, সরি লোন পেয়ার বলছি, বন্ড পেয়ারগুলোকে। তাই যদি হয় তাহলে বন্ড পেয়ারগুলোর মধ্যেকার এখন ডিস্টেন্স কমে গেছে, ডিস্টেন্স কমে গেলে বিকর্ষণ বেড়ে যাবে, পরস্পরকে ওরা বিকর্ষণ করবে, সুতরাং এ চাইবে এই দিকে সরে যেতে, এও চাইবে এই দিকে সরে যেতে, ন্যাচারালি বন্ডটা কী হবে, স্ট্রেচড হয়ে যাবে, মানে বন্ড অ্যাঙ্গেল বেড়ে যাবে। কিন্তু এখানে উল্টোটা, এখানে ফ্লুরিন তো নিজের দিকে যখন ইলেকট্রন পেয়ারগুলোকে টেনেছে বন্ড পেয়ারগুলোকে, তখন তাদের মধ্যেকার ডিস্টেন্স বেড়ে গেছে, বিকর্ষণ কমে গেছে। তাহলে বিকর্ষণ কমে গেলে এখানে যা ঘটছে সেরকম কিছু ঘটবে না, বন্ড অ্যাঙ্গেল যেরকম ছিল সেরকমই, বরঞ্চ আরও রিল্যাক্সড হয়ে যাবে এবং বন্ড অ্যাঙ্গেল এখানে খানিকটা কমের দিকে থাকবে। কিন্তু এখানে বন্ড অ্যাঙ্গেল বেড়ে যাবে, কারণ আবার বলছি, বন্ড পেয়ারগুলো যেহেতু অক্সিজেনের দিকে সরে গেছে, অক্সিজেন বেশি ইলেকট্রোনেগেটিভ সরে গেছে, তাই জন্য ওদের মধ্যেকার এখন ডিস্টেন্স কমে গেছে, ফলে ওদের মধ্যেকার রিপালশন বেড়ে গেছে, ন্যাচারালি বন্ড অ্যাঙ্গেল বেড়ে যাবে। তো H2 এর বন্ড অ্যাঙ্গেল ইজ গ্রেটার দেন দ্যাট অফ F2O। ঠিক আছে, বোঝানো গেল আশা করা যায়। একই রকমভাবে আমরা এক্সপ্লেন করব অ্যামোনিয়া এবং NF3। আচ্ছা, আরেকটা জিনিস বলে নিই, সেটা হচ্ছে যে আমরা একটু আগে বলছিলাম যে যদি আমরা ইলেকট্রোনেগেটিভিটি না দিয়ে যদি আমরা সাইজ দিয়ে কম্পেয়ার করতে চাই, তাহলে আমি একটা এক্সেপশন লিখেছিলাম যে ফ্লুরিনের সবথেকে কম হয়। যদিও ফ্লুরিনের সাইজ বেশি দেন হাইড্রোজেন, তা সত্ত্বেও আমরা ফ্লোচার্টের ওখানেই লিখে রেখেছিলাম যে ফ্লুরিন যদি থাকে তাহলে কম হয়, তো সেই হিসেবেও কম ফ্লুরিনের বন্ড অ্যাঙ্গেল এর বেশি। সুতরাং এখান থেকে আইডিয়া করা যায় যে কার বেশি হবে, ফ্লুরিন যেহেতু আছে তাহলে কম হবে, এর বেশি হবে। স্টিল আমরা আরেকবার ইলেকট্রোনেগেটিভিটি দিয়ে ব্যাপারটাকে দেখি। ইলেকট্রোনেগেটিভিটির ক্ষেত্রে আমরা আবারও অ্যামোনিয়ার ক্ষেত্রে আমরা এই বন্ড অ্যাঙ্গেলটা কম্পেয়ার করব, NF3-র ক্ষেত্রে আমরা এই বন্ড অ্যাঙ্গেলটা কম্পেয়ার করব। এবার এটার মতোই হচ্ছে, দেখো এইটা অ্যাকচুয়ালি এটার মতো। কেন, হাইড্রোজেনের থেকে নাইট্রোজেন বেশি ইলেকট্রোনেগেটিভ, সেন্ট্রাল অ্যাটম বেশি ইলেকট্রোনেগেটিভ, ও কী করবে, বন্ড পেয়ারগুলোকে নিজের দিকে টেনে নেবে। সাপোজ এইখানে বন্ড পেয়ার চলে এসছে আর এরও এইখানে চলে এসছে, ন্যাচারালি বন্ড পেয়ার মধ্যেকার ডিস্টেন্স কমে গেল, ডিস্টেন্স কমে গেলে বিকর্ষণ বেশি হবে, সুতরাং এ এইদিকে চলে যেতে চাইবে, এ এইদিকে চলে যেতে চাইবে এবং ফাইনালি বন্ড অ্যাঙ্গেল অনেকটা বেড়ে গেল। কিন্তু এক্ষেত্রে ফ্লুরিন বেশি ইলেকট্রোনেগেটিভ, তাই ফ্লুরিনের দিকে যদি ইলেকট্রন পেয়ার চলে আসে তাহলে এই মিড পজিশনে যখন ছিল তার তুলনায় এখন ডিস্টেন্স বেড়ে গেছে, অনেকটা বেশি ডিস্টেন্স হয়ে গেছে, বিকর্ষণ কমে গেছে। বিকর্ষণ কমে গেলে বন্ডটাও রিল্যাক্স করে যাবে, অর্থাৎ বন্ড অ্যাঙ্গেলটা স্লাইটলি কম হবে,
এর সঙ্গে যদি কম্পেয়ার করি, তাহলে অ্যামোনিয়ার বেশি, NF3 কম। বোঝানো গেল? তাহলে এইভাবে কম্পেয়ার করতে পারি। আদারওয়াইজ আমি এই এক্সাম্পলটাকেও NH3 এবং NF3 এটাকে এইভাবেও কম্পেয়ার করতে পারি যে সেন্ট্রাল অ্যাটমের ধরো যদি NH3 আর NF3 হয়, তাহলে আমি এখানে অ্যামোনিয়ার জায়গায় এটা লিখবো আর NF3 এর জায়গায় এটা লিখবো। দিয়ে আমি বলবো যে ফ্লোরিন বেশি ইলেকট্রোনেগেটিভ, তাই লোন পেয়ারকে নিজের কাছে অ্যাট্রাক্ট করতে চাইবে। যত বেশি অ্যাট্রাক্ট করবে তত এই বন্ডটা স্কুইজড হয়ে যাবে, সংকুচিত হয়ে যাবে, কমে যাবে বন্ড অ্যাঙ্গেল। কিন্তু এই ক্ষেত্রে হাইড্রোজেন অতটা পারবে না, কারণ হাইড্রোজেনের থেকে নাইট্রোজেন বেশি ইলেকট্রোনেগেটিভ। ফলে নাইট্রোজেন ওর ইলেকট্রনটাকে টাইটলি হোল্ড করে রাখবে, লোন পেয়ারটাকে যেতে দিতে চাইবে না। ন্যাচারালি ওর ক্ষেত্রে কিন্তু এই বন্ড অ্যাঙ্গেলটা কমে যাওয়ার সম্ভাবনা কম হবে, সুতরাং এর বন্ড অ্যাঙ্গেল বেশি হবে। তো এইভাবেও আমরা কিন্তু কম্পেয়ার করতে পারি, বিভিন্ন রকমভাবে কিন্তু কম্পেয়ারটা করা যায়। আচ্ছা, আমি 7 কোয়েশ্চেনটার আনসার লিখে দিয়েছি, দেখো কপি করে নাও। বলছি যে সারাউন্ডিং অ্যাটম পুলস লোন পেয়ার অফ সেন্ট্রাল অ্যাটম ডিউ টু ইটস ইলেকট্রোনেগেটিভিটি হুইচ ডিক্রিজেস বন্ড অ্যাঙ্গেল। যদি সারাউন্ডিং অ্যাটম লোন পেয়ারটাকে পুল করে নিচের দিকে, তাহলে এই অ্যাঙ্গেলটা এদিকে চলে যাবে, এই অ্যাঙ্গেলটা এদিকে চলে আসবে, ন্যাচারালি বন্ড অ্যাঙ্গেল কমে যাবে। নাও ইন OF2 মানে এখানে সারাউন্ডিং অ্যাটম ইজ মোর ইলেকট্রোনেগেটিভ, ফ্লুরিন অবশ্যই বেশি ইলেকট্রোনেগেটিভ, পুলস লোন পেয়ার অফ অক্সিজেন অ্যাটম ইন আ গ্রেটার এক্সটেন্ট, বেশি করে টানতে পারে লোন পেয়ারগুলোকে বা আকর্ষণ করতে পারে, দেন দ্যাট ইন H2O, জলের তুলনায়। জলে কি হচ্ছে, সারাউন্ডিং অ্যাটম ইজ লেস ইলেকট্রোনেগেটিভ, হাইড্রোজেন ডেফিনেটলি লেস ইলেকট্রোনেগেটিভ দেন সেন্ট্রাল অ্যাটম অক্সিজেন। সো সেন্ট্রাল অ্যাটম ক্যানট পুল, সারাউন্ডিং অ্যাটম ক্যানট পুল লোন পেয়ার অফ সেন্ট্রাল অ্যাটম দ্যাট মাচ। যেহেতু ইলেকট্রোনেগেটিভিটি কম, তাই ইলেকট্রনটাকে খুব বেশি করে পুল করতে পারছে না, ন্যাচারালি বন্ড অ্যাঙ্গেল কমছে না অতটা, অ্যাজ এ রেজাল্ট বন্ড অ্যাঙ্গেল বেশি থাকছে H2O-তে, F2O-তে কম হচ্ছে। কপি করো। এবার 8-এর আনসারটা সেকেন্ড মেথডে এক্সপ্লেন করলাম। দেখো বলছে ইন অ্যামোনিয়া সেন্ট্রাল অ্যাটম ইজ মোর ইলেকট্রোনেগেটিভ, সো বন্ড পেয়ার অফ NH বন্ড কামস ক্লোজার টু নাইট্রোজেন সেন্ট্রাল অ্যাটম অ্যান্ড ক্লোজার টু ইচ আদার অলসো। সো বন্ড পেয়ার রিপালশন ইনক্রিজেস, উপরের দিকে অ্যারো সাইন মানে ইনক্রিজেস, অ্যান্ড বন্ড অ্যাঙ্গেল ইনক্রিজেস। NF3-তে কি হচ্ছে, সারাউন্ডিং অ্যাটমটা বেশি ইলেকট্রোনেগেটিভ, সো বন্ড পেয়ার অফ NF বন্ড কামস ক্লোজার টু ফ্লুরিন অ্যাটম সারাউন্ডিং অ্যাটম অ্যান্ড গোজ অ্যাওয়ে ফ্রম ইচ আদার, পারস্পরিক দূরত্ব বেড়ে যাচ্ছে। সো বন্ড পেয়ার রিপালশন কমে যাচ্ছে, ডিক্রিজ করছে, সুতরাং বন্ড অ্যাঙ্গেল কমে যাওয়ার কোনো ব্যাপার নেই এখানে, সুতরাং বন্ড অ্যাঙ্গেল অ্যামোনিয়াতে বেশি, NF3-তে কম। এখন এই যে দুটো আনসার দুরকমভাবে এক্সপ্লেন করলাম, তোমাদের কাজ হচ্ছে এই আনসারটাকে আগেরটার মতন করে এক্সপ্লেন করা, সেভাবে লিখবে, আর আগের আনসারটাকে এটার মতন করে লিখবে, তাহলে আনসারটা লিখতে হ্যাঁ বোর্ড এক্সাম পারপাসে অনেক সুবিধা হয়ে যাবে। আচ্ছা, এরপরে নাম্বার 9টা কিন্তু খুব ইম্পর্টেন্ট। কেন ইম্পর্টেন্ট দেখো, বলছি এখানে একটু এক্সেপশনাল কেস আছে। আমি দুটো ছবি আঁকছি আগে, এখানে OF2 একটা OCl2, দুখানা করে লোন পেয়ার আছে। আবারও হচ্ছে তোমরা ক্যালকুলেট করলে দেখবে যে দুটো লোন পেয়ার, দুটো বন্ড পেয়ার এবং সেন্ট্রাল অ্যাটম sp3 হাইব্রিডাইজড। ফ্লুরিন বেশি ইলেকট্রোনেগেটিভ দেন অক্সিজেন, তাহলে বন্ড পেয়ারটা ফ্লুরিনের দিকে সরে আসবে, ন্যাচারালি এদের ডিস্টেন্স আগের থেকে বেড়ে গেল, তাই না? সেন্ট্রাল মাঝখানে থাকলে যা হতো তার থেকে ডিস্টেন্স বেড়ে গেল, ডিস্টেন্স যেহেতু বেড়ে গেল তাহলে বন্ড অ্যাঙ্গেলটা কমে যাবে, কম হবে ওর ন্যাচারালি। আর OCl2-তে কী হচ্ছে, অক্সিজেন যেহেতু বেশি ইলেকট্রোনেগেটিভ, তাই লোন পেয়ার অক্সিজেনের কাছাকাছি চলে যাবে, এদের মধ্যেকার ডিস্টেন্স কমে যাবে, সুতরাং বন্ড অ্যাঙ্গেল বেড়ে যাবে। এই পর্যন্ত ঠিক আছে। ন্যাচারালি যদি ক্লোরিনের জায়গায় ব্রোমিন হয়, ব্রোমিন যদি এখানে থাকে, তাহলে ব্রোমিন আরও কম ইলেকট্রোনেগেটিভ, সেক্ষেত্রে অক্সিজেন আরও বেশি করে বন্ড পেয়ারটাকে নিজের দিকে টানতে পারবে, মানে বন্ড পেয়ার অক্সিজেনের আরও কাছে চলে যাবে, তাতে বিকর্ষণ আরও বেড়ে যাবে, বন্ড অ্যাঙ্গেল আরও বেড়ে যাবে। তো বন্ড অ্যাঙ্গেলের এই হচ্ছে অর্ডার, এই পর্যন্ত কোনো অসুবিধা নেই। এবার এক্সেপশনাল কেন বলছি, কারণ হচ্ছে যে এক্ষেত্রে আমরা দেখি যে এই যে বন্ড অ্যাঙ্গেল বেড়ে গেল, বন্ড অ্যাঙ্গেল বেড়ে গিয়ে কতটা বেশি হবে। যদি 4টেই বন্ড পেয়ার থাকতো তাহলে ম্যাক্সিমাম অ্যাঙ্গেল হতো 109 ডিগ্রি 28 মিনিট sp3 যেহেতু অক্সিজেনগুলো, কিন্তু এক্ষেত্রে মজার কথা হচ্ছে তার থেকেও বেশি হয়ে গিয়ে অলমোস্ট 111 ডিগ্রি অ্যাঙ্গেল হয়ে যায়। এবার এইটা কী করে হলো, এইটা হলো তার কারণ হচ্ছে ক্লোরিনের সাইজ এখানে একটা ফ্যাক্টর, এখানটায় সাইজটা ফ্যাক্টর। আমরা বলি যে ক্লোরিন অ্যাটমগুলোর সাইজটা এতটাই বড় এখানে যে পাশাপাশি এই দুজনের থাকার মতন পজিশন এখানে নেই নর্মাল অবস্থায়, ফলে ওরা পরস্পরের থেকে দূরে সরে যেতে চায়। আমরা একটা স্টেরিক হিন্ড্রেন্স বা স্টেরিক ফ্যাক্টর বলি,
স্টেরিক ফ্যাক্টর এখানে ডমিনেট করে এবং এতটাই ডমিনেট করে যে সেটা লোন পেয়ার এবং লোন পেয়ারের যে পারস্পরিক বিকর্ষণ তার থেকেও বেশি হয়। মানে লোন পেয়ারগুলো তো পরস্পরকে বিকর্ষণ করছে, এই লোন পেয়ার চাইছে এইদিকে আসতে, এই লোন পেয়ার চাইছে এইদিকে আসতে, কিন্তু এরা আবার পরস্পরকে এমনই বিকর্ষণ করছে, এরা আবার পরস্পরকে ঠেলছে এবং তার ফলে কি হচ্ছে, লোন পেয়ার বিকর্ষণের তুলনায় স্টেরিক ফ্যাক্টর অনেক বেশি ডমিনেট করছে। তার ফলে বন্ড অ্যাঙ্গেল এতটাই বেড়ে যাচ্ছে যে সেটা 109 ডিগ্রিকেও ওভারকাম করে যাচ্ছে। ন্যাচারালি OBr2 বা OI2-তে আরও বেশি বন্ড অ্যাঙ্গেল হয়। তো এই বন্ড অ্যাঙ্গেল কম্প্যারিজনটা হচ্ছে আমাদের এখানে মূল কাজ, ইভেন এর যে ভ্যালু সমেত। সেক্ষেত্রে আমরা এই 11 নম্বর কোয়েশ্চেনটাও একই সঙ্গে করে ফেলতে পারবো। সেক্ষেত্রে দেখো F2 তো কম হবে, আমরা অলরেডি F2 আর H2O কম্পেয়ার করেছি। তাহলে এখানে অর্ডারটা কি হবে? অর্ডারটা অ্যাকচুয়ালি হবে যদি এটা 1 নম্বর কম্পাউন্ড হয়, এটা 2 নম্বর এবং এটা যদি 3 নম্বর হয়, তাহলে আমরা বলবো যে বন্ড অ্যাঙ্গেল 1 নম্বরের সব থেকে কম, তারপরে 3 নম্বর এবং 2 নম্বরের সব থেকে বেশি। এবার যদি আমাদের এই স্টেরিক ফ্যাক্টরটা না জানা থাকে তাহলে এইটাতে এসে আমরা ডেফিনেটলি ভুল করব। তখন আমরা বলবো যে এই যে F এর যেহেতু কম, তারপরে Cl2কে দেবো, তারপরে H2ওকে দেবো, নর্মাল যে ট্রেন্ড আর কি সেই অনুযায়ী। তো সেক্ষেত্রে গণ্ডগোল হবে। নর্মাল ট্রেন্ড মানে ঠিক একটু আগে আমরা যেরকমভাবে এক্সপ্লেন করলাম, ঠিক যেরকমভাবে আমরা H2ওর সঙ্গে F2O কম্পেয়ার করলাম, তুমি যদি সেই রকমভাবেই H2ওর সঙ্গে Cl2ও কম্পেয়ার করো, তখনও তুমি দেখবে যে H2O বেশি আসছে, কিন্তু ওই কম্প্যারিজন করলে হবে না তো, কারণ এখানে তো স্টেরিক ফ্যাক্টর দিয়ে আমাকে এক্সপ্লেন করতে হবে। আচ্ছা, তাহলে এটা কপি করে নাও যে ইন OCl2, OBr2 অ্যান্ড OI2 ডিউ টু লার্জ সাইজ অফ হ্যালোজেন অ্যাটমস স্টেরিক ফ্যাক্টর ডমিনেটস ওভার লোন পেয়ার রিপালশন। সুতরাং বন্ড অ্যাঙ্গেল বিকামস গ্রেটার দেন 109 ডিগ্রি 28 মিনিট। এবার এই সেম লজিক আমরা অ্যাপ্লাই করব এই 12 নম্বরটাতেও। এখানে আর মানে হচ্ছে কোনো অ্যালকিল গ্রুপ, মিথাইল, ইথাইল, এই সমস্ত। এবার দুখানা অ্যালকিল গ্রুপের মাঝখানে একটা অক্সিজেন থাকবে, এটা হচ্ছে কোনো ইথারকে রিপ্রেজেন্ট করে, ইথার। ঠিক আছে, সাপোজ আমি যদি বলি এরকম ডাইমিথাইল ইথার CH3(O), বা আমি যদি গঠন সংকেতটাকে লিখতে চাই তাহলে এরকম হবে, অক্সিজেনের এদিকে মিথাইল, এদিকে মিথাইল, এবং অক্সিজেনের অ্যাজ ইউজুয়াল দুখানা লোন পেয়ার। ন্যাচারালি এদেরও সাইজ যা বড় বড়, এরা পরস্পরকে বিকর্ষণ করে, মানে ওইটুকু জায়গায় ওরা ফিট করে, ওদের বেশি জায়গা চাই, ফলে ওরা পরস্পরের থেকে দূরে সরে যায়। ন্যাচারালি এখানেও স্টেরিক ফ্যাক্টর ডমিনেট করবে ওভার লোন পেয়ার রিপালশন, এবং ইথারদের ক্ষেত্রেও বন্ড অ্যাঙ্গেল 109 ডিগ্রি 28 মিনিটের থেকে বেশি হয়ে যায়, 110 ডিগ্রির কাছাকাছি হয়ে যায়। সুতরাং বন্ড অ্যাঙ্গেল এটার বেশি, এক্সপ্লেনেশন একদম ওটার মতোই। ঠিক আছে, পরেরগুলো দেখো, SOF2, SOCl2, SOBr2, SOI2, এই চারটেতেই সেন্ট্রাল সালফার অ্যাটম হচ্ছে sp3 হাইব্রিডাইজড, sp3। আচ্ছা, ছবিটা এঁকেছি দেখো। আচ্ছা, একটা যে মেনশন করিনি সেটা হচ্ছে এখানে আমরা যে বন্ড অ্যাঙ্গেলটা কম্পেয়ার করবো সেটা হচ্ছে XSX। X মানে হচ্ছে হ্যালোজেন অ্যাটমস, মানে ধরো এর ক্ষেত্রে F এই অ্যাঙ্গেলটার সঙ্গে সাপোজ আমি কম্পেয়ার করছি এই অ্যাঙ্গেলটা। ঠিক আছে, আমরা কিন্তু OSF বন্ড অ্যাঙ্গেল এখানে বা তার সঙ্গে OSCl বন্ড অ্যাঙ্গেল কম্পেয়ার করছি না। সেটা করতে গেলে অবশ্যই আমাদেরকে বেন্ট রুলের সাহায্য নিতে হবে। ঠিক আছে, কিন্তু এই ক্ষেত্রে আমরা নর্মাল যেভাবে আমরা এগোচ্ছি সেইভাবেই এগোবো আর কি। তো দেখো, যদি আমি এটার কথা বলি তাহলে ফ্লুরিন বেশি ইলেকট্রোনেগেটিভ, ফ্লুরিন ইলেকট্রন পেয়ারকে নিজের কাছে টানবে, ফলে ইলেকট্রন পেয়ারগুলোর বন্ড পেয়ারগুলোর পারস্পরিক দূরত্ব বেড়ে যাবে। ঠিক আছে, রিপালশন কমে যাবে। এক্ষেত্রেও তাই হবে, যেহেতু সালফারের থেকে ক্লোরিন বেশি ইলেকট্রোনেগেটিভ, কিন্তু ক্লোরিন তো ফ্লুরিনের মতন অতটা বেশি ইলেকট্রোনেগেটিভ নয়, ফলে ফ্লুরিন যতটা ইলেকট্রন পেয়ারকে নিজের দিকে পুল করতে পেরেছে ক্লোরিন অতটা পারবে না। রিলেটিভলি লোন পেয়ার সালফারের কাছে অবস্থান করবে। সালফারের কাছে মানে দূরত্ব কম, বিকর্ষণ বেশি, বন্ড অ্যাঙ্গেল বেশি। তাহলে বন্ড অ্যাঙ্গেল বেশি হবে কার? SOF2 থেকে SOCl2-তে। ন্যাচারালি যত এদিকে যাচ্ছি অত বন্ড অ্যাঙ্গেল আরও বাড়বে। ঠিক আছে, আচ্ছা, NF3PF3 খুব ইম্পর্টেন্ট কেন? এই পার্টিকুলার এক্সাম্পলটাতেই আমি তোমাকে বোঝাবো যে কেন আমরা ব্যাক বন্ডিং থিওরি দিয়ে এক্সপ্লেইন করব না। আচ্ছা, আমি একটা মিস করে গেছি মাঝখানে, 10 নম্বরেরটা আমি মিস করে গেছি, এটা আগে বলি। দেখো, হ্যাঁ, অ্যাকচুয়ালি 10 নম্বরেরটা আর 8 নম্বরেরটা খুব মানে পারস্পরিক তুলনার ভিত্তিতে আর কি ইম্পর্টেন্ট। আমরা দেখছি NH3-র বন্ড অ্যাঙ্গেল বেশি দেন NF3, এখানে উল্টোটা হয়।
ঠিক আছে, নাইট্রোজেন ফসফরাস একই গ্রুপের এলিমেন্ট, তাহলে নাইট্রোজেনের ক্ষেত্রে যদি হাইড্রাইডের বন্ড অ্যাঙ্গেল বেশি হয় দেন ফ্লুরাইড, তাহলে এক্ষেত্রে একই রকম হওয়া উচিত, কিন্তু এক্ষেত্রে ফ্লুরাইডের বন্ড লেংথ বেশি দেন হাইড্রাইড। এবার এইটার কারণ হচ্ছে, দেখো এই কম্পাউন্ডটাকে আমরা নিশ্চয়ই চিনতে পারছি, এটা হচ্ছে আমার একটা কম্পাউন্ড যেখানে ড্রেগো রুল অ্যাপ্লাই হয়, অর্থাৎ এর বন্ড অ্যাঙ্গেল নিয়ারলি ইকুয়াল টু 90 ডিগ্রি হবে, তাই তো? ইনফ্যাক্ট এখানে বন্ড অ্যাঙ্গেল কত হয়, 93 পয়েন্ট সামথিং হয়, 90 ডিগ্রির কাছাকাছি। আমরা বলি যে এখানে নো হাইব্রিডাইজেশন, এখানে ফসফরাস সেন্ট্রাল অ্যাটম হাইব্রিডাইজেশনে যায়নি, ঠিক আছে? কিন্তু PF3-তে ফসফরাস আবারও sp3 হাইব্রিডাইজড, তো অ্যামোনিয়া বা NF3-র মতনই এদের স্ট্রাকচার হয়। তাহলে যেহেতু এই হাইব্রিড অরবিটাল থেকে মানে বন্ড তৈরি করেছে, সুতরাং 109 ডিগ্রি 28 মিনিট তার তুলনায় কম বন্ড অ্যাঙ্গেল হবে, কিন্তু কম হয়ে সেটা 90-র কাছাকাছি চলে যাবে না। এখানে যেহেতু হাইব্রিডাইজেশন হয়নি, তাই 90-র কাছাকাছি বন্ড অ্যাঙ্গেল। এবার আমি বলছি এই পার্টিকুলার এক্সাম্পলটাই আমাদের যে সামনে যে টেক্সট বইগুলো আমরা পড়ি, সেখানে ব্যাক বন্ডিং দিয়ে এক্সপ্লেন করা হয়। দেখো কি হচ্ছে, কীরকমভাবে এক্সপ্লেন করা হয়, সেটা হচ্ছে যে PF3 লোন পেয়ার আছে একটা, আর PH3 লোন পেয়ার আছে। ব্যাক বন্ডিং দিয়ে যে বন্ড অ্যাঙ্গেল কম্প্যারিজন, সেখানে মূল যেটা করা হয়, মানে ক্রাইটেরিয়াটা হচ্ছে যে সারাউন্ডিং অ্যাটম এবং সেন্ট্রাল অ্যাটম দুজনের মধ্যে একজনের লোন পেয়ার থাকতে হবে, অন্যজনের ভেকেন্ট অরবিটাল থাকতে হবে। ঠিক আছে, আবার বলছি, দুজনের মধ্যে যে কোনো একজনের লোন পেয়ার থাকতে হবে, অন্যজনের ভেকেন্ট অরবিটাল থাকতে হবে। তাহলে ফ্লুরিনগুলোর আমরা জানি লোন পেয়ার থাকবে 3টে করে সব কটাতেই, আর ফসফরাসের ভ্যাকেন্ট 3D অরবিটাল আছে, তাহলে ফ্লুরিন কী করবে, এখানে লোন পেয়ার দেবে। লোন পেয়ার দিলে পরে এটা পার্শিয়াল ডাবল বন্ড হয়ে যাবে, যেহেতু ফ্লুরিন ইলেকট্রন পেয়ার দিল প্লাস চার্জ, এটা মাইনাস চার্জ। এখন যে কাজটা এই ফ্লুরিন করেছে সেই কাজটা এই ফ্লুরিন বা এই ফ্লুরিনে করতে পারবে, সুতরাং 3টে PF বন্ডই আমরা 3টে এরকম পাশাপাশি ছবি আঁকবো, যেখানে একটাতে এখানে ডাবল বন্ড, একটাতে মাঝেরটাতে, একটাতে এখানে। আমরা বলবো যে পার্শিয়াল ডাবল বন্ড ক্যারেক্টার PDCH হয়েছে। এবার যদি ডাবল বন্ড ক্যারেক্টার হয়ে যায়, তাহলে ডাবল বন্ড সিঙ্গেল বন্ডের মধ্যেকার রিপালশন বেশি, বন্ড অ্যাঙ্গেল বেশি। ওয়্যারাজ এখানে ভ্যাকেন্ট অরবিটাল থাকলেও এর কোনো লোন পেয়ার নেই হাইড্রোজেনের, ফলে এই সমস্ত ব্যাক বন্ডিং ফ্যাক্টিং হবে না। সুতরাং সিঙ্গেল বন্ড বিকর্ষণ কম। এখানে যদি রিপালশন বেশি, বন্ড অ্যাঙ্গেল বেড়ে গেছে, এখানে রিপালশন কম, বন্ড অ্যাঙ্গেল বেশি। তাই জন্য PF3 গ্রেটার দেন PH3। এই যে এক্সপ্লেনেশনটা আমি বললাম, এটা আমাদের বইতে লেখা আছে, কিন্তু আমি এই এক্সপ্লেনেশনটায় যেতে বারণ করব, কারণ এই এক্সপ্লেনেশনে গেলে এরকম সিমিলার আরও যে এক্সাম্পলস আছে সেখানে গিয়ে আমাদের মানে ভুল হয়ে যায়। আমরা এক্সপ্লেইন করে যা বের করি, বাস্তবে রেজাল্ট তার উল্টো, এক্সপেরিমেন্টাল ভ্যালু তার উল্টো। সুতরাং আমরা কোথায় সব জায়গায় তো আমরা এক্সপেরিমেন্টাল ভ্যালু মনে রাখতে পারবো না, কোথায় বন্ড অ্যাঙ্গেল এক্স্যাক্টলি কত ডিগ্রি সেটা মনে রাখা সম্ভব নয়, 2-1টা এক্সেপশনাল কেসে আমাদের মনে রাখতে হয়। তো এই ক্ষেত্রে আমরা যখন PF3 আর PH3 কম্পেয়ার করব, আমরা সিম্পলি এটা বলবো, যেহেতু PH3-তে হাইব্রিডাইজেশন নেই, আমরা জানি গ্রুপ 15 আর 16-এর 3rd, 4th, 5th পিরিয়ডের যারা হাইড্রাইড আছে, ফসফরাস, আর্সেনিক, অ্যান্টিমনি, আর ওইদিকে সালফার, সেলেনিয়াম, টেলুরিয়াম, এদের যে হাইড্রাইডস, সেখানে হাইব্রিডাইজেশন হয় না, বন্ড অ্যাঙ্গেল নিয়ারলি ইকুয়াল টু 90 ডিগ্রি। আর এটা যেহেতু হাইব্রিডাইজড, এবার হাইব্রিডাইজড সুতরাং sp3, সুতরাং 109 ডিগ্রি 28 মিনিট হওয়ার কথা। এবার যেহেতু লোন পেয়ার রয়েছে, লোন পেয়ার বন্ড পেয়ার রিপালশন বেশি, তাই 109 ডিগ্রি থেকে কমে গিয়ে একটা কিছু হয় আর কি, কিন্তু সেটা এতটাও কমে যায় না যে 90-র কাছাকাছি এসে যাবে, সেই কারণে এটার বেশি বন্ড অ্যাঙ্গেল। এইটা আমরা লিখবো পরীক্ষায়, যদি এটা লিখি এই ক্ষেত্রে হয়তো কোনো অসুবিধা হবে না, কিন্তু এই পার্টিকুলার এক্সাম্পলে চলে আসো তুমি NF3 আর PF3, এখানে যদি তুমি চলে আসো, তাহলে দেখো NF3 আর PF3, তো তাহলে PF3 এখানে রয়েছে, আমি এবার এখানে যদি NF3 মানে এটা যদি আমি N বলি, তাহলে NF3, খুব ভালো করে লক্ষ্য করো, PF3 আবারও এরকম ডাবল বন্ড ক্যারেক্টার শো করবে, পার্শিয়াল ডাবল বন্ড ক্যারেক্টার, রিপালশন বেশি হবে ডাবল বন্ড সিঙ্গেল বন্ডের, মানে মাল্টিপল বন্ড সিঙ্গেল বন্ডের বন্ড অ্যাঙ্গেল বেড়ে যাবে। ওই ক্ষেত্রে ফ্লুরিনের ফ্লুরিনের লোন পেয়ার থাকা সত্ত্বেও ফসফরাসের কোনো ভ্যাকেন্ট অরবিটাল নেই, 4টে অরবিটাল 2s আর 3টে 2p, 4টেতেই কী হয়েছে,
তিনটেতে বন্ড পেয়ার, একটাতে লোন পেয়ার, কোনো ভ্যাকেন্ট ডি অরবিটাল। আর এমনিতেও তোমার নাইট্রোজেন হচ্ছে সেকেন্ড পিরিয়ড এলিমেন্ট, সুতরাং ডি অরবিটাল থাকার কথাও নেই, সুতরাং ওর কোনো ভ্যাকেন্ট অরবিটাল নেই, সুতরাং ওইখানে এরকম ব্যাক বন্ডিং হবে না। তাহলে যেখানে ব্যাক বন্ডিং হচ্ছে সেখানে বন্ড অ্যাঙ্গেল বেড়ে যাচ্ছে, তাহলে NF3PF3-র মধ্যে কার বন্ড অ্যাঙ্গেল বেশি হওয়ার কথা? ন্যাচারালি PF3-র এক্সপেরিমেন্টাল ফ্যাক্ট বলছে NF3 বন্ড অ্যাঙ্গেল বেশি। এক্স্যাক্ট ভ্যালু আমার মনে নেই, আমি একটু দেখে নিয়ে ভ্যালুটা বলছি তোমাদেরকে। হ্যাঁ, এক্সপেরিমেন্টাল ভ্যালু হচ্ছে NF3-তে 102 ডিগ্রি। কোথায় লিখবো আমি? এইখানটাতে লিখে দিচ্ছি, তোমরা এখানটায় মেনশন করে নাও। আমি লিখছি 102 ডিগ্রি, আমি লিখছি এখানে 96.3 ডিগ্রি। এক্সপেরিমেন্টাল ফ্যাক্ট বলছে NF3-র ভ্যালু বেশি, তা আমি কোনটাকে বিশ্বাস করব, এক্সপেরিমেন্টাল ফ্যাক্ট না থিওরি? ডেফিনেটলি এক্সপেরিমেন্টাল ফ্যাক্ট। তাহলে এক্সপেরিমেন্টাল ফ্যাক্টকে জাস্টিফাই করার জন্য আমাকে থিওরি বের করতে হবে। সুতরাং এই যে ব্যাক বন্ডিংওয়ালা যে থিওরি, সেটা কখনো এক্সাম্পলটাকে বা এক্সপেরিমেন্টাল ডেটাকে জাস্টিফাই করছে, কখনো আবার করতে পারছে না। তাহলে আমি এই ব্যাক বন্ডিং দিয়ে আমি এক্সপ্লেইন করবই না। তার পরিবর্তে আমরা কি করব, যেটা আমরা এতক্ষণ ধরে করে আসছিলাম সেটাই করব। যে কি করছিলাম, এই যে NF3 আর PF3 যদি আমি বন্ড অ্যাঙ্গেল কম্পেয়ার করতে যাই, তাহলে আমি সিম্পলি ওটাই বলবো, ব্যাক বন্ডিং, ডবল বন্ড, এসব আমি দেখবই না। সিম্পলি এটা বলবো যে, দাঁড়া এটাকে মুছে নিই, তাহলে কি বলবো, যে ফসফরাস আর এদিকে ধরো ফ্লুরিন, ফসফরাসের এই যে লোন পেয়ারটা, আচ্ছা লোন পেয়ারও যদি আমি বাদ দিই, আমি যদি বন্ড পেয়ার দিয়েই বলি যে এই বন্ড পেয়ারটা ফ্লুরিন নিজের দিকে টেনে নেবে, যেহেতু বেশি ইলেকট্রোনেগেটিভ, তাহলে ফ্লুরিনের কাছাকাছি এসে যাবে বন্ড পেয়ার। আর এখানে নাইট্রোজেনের থেকেও ফ্লুরিন বেশি ইলেকট্রোনেগেটিভ, তাহলে এখানেও ফ্লুরিনের কাছাকাছি এসে যাবে, কিন্তু ফসফরাসের থেকে নাইট্রোজেন বেশি ইলেকট্রোনেগেটিভ। তাহলে ফসফরাসের থেকে ফ্লুরিন যতটা বেশি পরিমাণে ইলেকট্রন পেয়ারটাকে নিজের দিকে টেনে নিতে পারবে, ততটা এখানে পারবে না, কারণ নাইট্রোজেনও ইলেকট্রোনেগেটিভ ফসফরাসের ফ্লুরিনের পরে অক্সিজেন, তারপরেই নাইট্রোজেন, সুতরাং এও বেশ ভালো ইলেকট্রোনেগেটিভ। সুতরাং এর বন্ড পেয়ারটা অনেকটা ফ্লুরিনের কাছে আসতে পারবে না, তুলনামূলকভাবে মানে একটু নাইট্রোজেনের দিকে থাকবে। ন্যাচারালি এইখানে বন্ড পেয়ারগুলোর যা ডিস্টেন্স, তার তুলনায় এইখানে বন্ড পেয়ারগুলোর ডিস্টেন্স কম। যেহেতু বন্ড পেয়ারের ডিস্টেন্স কম, সুতরাং বন্ড পেয়ারের মধ্যে রিপালশন বেশি, আর রিপালশন বেশি হলে বন্ড অ্যাঙ্গেল বেশি, উইচ ইজ দ্য এক্সপেরিমেন্টাল ফ্যাক্ট। ঠিক আছে, বন্ড অ্যাঙ্গেল বেশি 102 ডিগ্রি এবং এখানে 96 ডিগ্রি। আমরা সিম্পল থিওরিতে যাবো, আমরা ব্যাক বন্ডিং থিওরিতে এখানে যাবোই না। গেলে কি হবে, আমরা এটা এক্সপ্লেন করবো উল্টো, রেজাল্ট আসবে উল্টো। ঠিক আছে, তাহলে আমরা সেই আগের নিয়মেই আবার ফিরে গেলাম। সুতরাং এবার এটা আমি আগের একটা এক্সাম্পলে আমি লিখিয়েও দিয়েছিলাম কী লিখবে, তাহলে ওটাকেই আবার এখানে কপি করো। রাইট, এই যে একই জিনিস, এক্স্যাক্টলি একই। এটাকেও তুমি যদি ব্যাক বন্ডিং দিয়ে এক্সপ্লেন করতে যাও তাহলে গন্ডগোল হয়ে যাবে। ঠিক আছে, আবারও এর ভ্যালু আমার মনে নেই, দেখে বলি। এটা হচ্ছে 107 ডিগ্রি 107, আর এটা 100 ডিগ্রি। ঠিক আছে, আবারও বলছি, এইগুলো খুবই ইম্পর্টেন্ট। আমরা ব্যাক বন্ডিং থিওরিতে এর এক্সপ্লেনেশানে যাবই না, ব্যাক বন্ডিং থিওরিতে গেলে সমস্ত গন্ডগোল হয়ে যাবে। রাইট, হয়ে গেল 15। 16 নম্বরটা আবারও এই একই রকম। দেখো, অক্সিজেন F2, সালফার F2। ঠিক আছে, কে বেশি ইলেকট্রোনেগেটিভ? আবারও অক্সিজেন বেশি, ফ্লুরিন বেশি ইলেকট্রোনেগেটিভ। তাহলে বন্ড পেয়ার কার দিকে আসবে? ফ্লুরিনের কাছাকাছি এসে গেল, বন্ড পেয়ারের মধ্যেকার ডিস্টেন্স বেড়ে গেল, রিপালশন কমে গেল এখানে। এবার সালফার তো অক্সিজেনের মতন অত ইলেকট্রোনেগেটিভ নয়, তাহলে ফ্লুরিন যত বেশি করে অক্সিজেনের ইলেকট্রন পেয়ারকে নিজের দিকে টানতে পেরেছিল, এক্ষেত্রে SF2-র ক্ষেত্রে ফ্লুরিন আরও বেশি করে নিজের দিকে টানতে পারবে ইলেকট্রনগুলোকে। ন্যাচারালি ইলেকট্রন পেয়ার মানে বন্ড পেয়ার একদম ফ্লুরিনের কাছাকাছি এসে যাবে এবং এই ডিস্টেন্স আরও অনেক বেড়ে যাবে, ন্যাচারালি বন্ড অ্যাঙ্গেল কমে যাবে। তাহলে বন্ড অ্যাঙ্গেল বেশি হবে কার? OF2-র। আমি যদি লোন পেয়ার রিপালশন দিয়ে বোঝাতে চাই, তাহলে এই লোন পেয়ারের রিপালশন, এখানেও ধরো লোন পেয়ারের রিপালশন। তাহলে আমি যদি এইটা যদি মুছেও দিই, আমি যদি বলি যে লোন পেয়ারগুলোর কী অবস্থান হবে, লোন পেয়ারগুলোকে ডেফিনেটলি ফ্লুরিন নিজের দিকে টানবে, পুল করবে,
এই এক্সপ্লেনেশনটা আমি লিখিয়ে দিয়েছি আগে অলরেডি অন্য একটা এক্সাম্পলে, সম্ভবত প্রথমটার ক্ষেত্রে। তাহলে লোন পেয়ারটাকে ফ্লুরিন নিজের দিকে অ্যাট্রাক্ট করবে ডিউ টু ইটস ইলেকট্রোনেগেটিভিটি। অক্সিজেনের থেকেও লোন পেয়ারটাকে ফ্লুরিন নিজের দিকে অ্যাট্রাক্ট করবে, কিন্তু তুলনামূলকভাবে কম করতে পারবে, কারণ সালফার কম ইলেকট্রোনেগেটিভ, লোন পেয়ারকে সহজেই ছেড়ে দেবে। অক্সিজেন বেশি ইলেকট্রোনেগেটিভ, লোন পেয়ারকে টাইটলি হোল্ড করে থাকবে। ফলে ফ্লুরিন খুব সহজে এখান থেকে ইলেকট্রন নিজের দিকে টানতে পারবে না, মানে লোন পেয়ারকে এখানে খুব তাড়াতাড়ি টানতে পারবে। যদি লোন পেয়ারটাকে এদিকে টেনে আনে, তাহলে লোন পেয়ার যদি এখানে বা এখানে চলে আসে, তাহলে এই বন্ডটা স্কুইজ করে যাবে, মানে বন্ড অ্যাঙ্গেলটা, এই বন্ডটা এখানে চলে আসবে, এই বন্ডটা এখানে চলে আসবে, বন্ড অ্যাঙ্গেল কমে যাবে। কিন্তু এখানে অতটাও বন্ড অ্যাঙ্গেল কমতে পারবে না, কারণ লোন পেয়ারকে ফ্লুরিন অত বেশিও টানতে পারবে না, যেহেতু অক্সিজেনও বেশ ভালো রকম ইলেকট্রোনেগেটিভ। সুতরাং এখানে বন্ড অ্যাঙ্গেলটা একটু বেশিই থাকবে। তাহলে দু রকম এক্সপ্লেনেশনই বললাম, যেটা তোমাদের ঠিক মনে হবে, আগের একটা এক্সপ্লেনেশন লেখা আছে সেটা দেখে নিয়ে সেই মতন করে আনসারটা লিখে নিই, ঠিক আছে? বোঝা গেল? লাস্ট এক্সাম্পল আবার এইটা দেখো। আমরা এখানে কি হচ্ছে দেখো, সেন্ট্রাল অ্যাটম সেম, সারাউন্ডিং অ্যাটম যখন আলাদা তখন সারাউন্ডিং অ্যাটমের আমরা ইলেকট্রোনেগেটিভিটি বা সাইজ দেখব। সাইজ দেখতে গেলে আমরা বলেছিলাম একটা এক্সেপশন আছে যে ফ্লুরিন সব থেকে ছোটো। তারপরে আমরা সাইজ দেখব, সাইজ ওয়াইজ হাইড্রোজেনের থেকে ক্লোরিন বড় সাইজে, তাই না? তাহলে সারাউন্ডিং অ্যাটমের যত সাইজ বেড়ে যায় তত বন্ড অ্যাঙ্গেল বেড়ে যায়, তাহলে বন্ড অ্যাঙ্গেল সব থেকে বেশি হবে এখানে। তারপরে এখানে ফ্লুরিন এক্সেপশন, তাই কম। অ্যামোনিয়ার 107 ডিগ্রি এক্সপেরিমেন্টাল ডেটা, এটা 107.1 ডিগ্রি। এখানটাতে আমরা একটু কারেকশন করে নিই, দিস ইজ 107.1 ডিগ্রি, এটাকে একটু কারেক্ট করে নাও, ঠিক আছে? আর NF3 কম, অবশ্যই কম। এবার এইখানেও আমাদের কিন্তু যদি আমি এইটার সঙ্গে এই যে এই এক্সাম্পলটা, ঠিক আছে, এবং তার পাশাপাশি এই স্টেরিক ফ্যাক্টর, এই কারণগুলো যদি আমাদের না জানা থাকে, তাহলে ডিরেক্টলি এইটা দিয়ে দিলে কিন্তু আমার অসুবিধা হবে করতে। তখন আমি যদি সিম্পল ইলেকট্রোনেগেটিভিটি থিওরিতে যাই, তাহলে মনে হবে যে এই NH3 আরও বেশি হবে দেন NCl3, কিন্তু বাস্তবে সেটা হয় না, ঠিক আছে? তাহলে এই কটা কপি করো, আরও কিছু এক্সাম্পলস আছে দেখো, আরও কয়েকটা এক্সাম্পল লিখেছি। এবার এখানে SX2 মানে X মানে হ্যালোজেন, ক্লোরিন ফ্লুরিন ব্রোমিন আয়োডিন, সব কটাতেই সেম হতে হবে। যদি এখানে Cl2 হয়, এখানেও Cl2, এখানেও Cl2। তাহলে যত আমরা এদিকে যাচ্ছি তত সেন্ট্রাল অ্যাটমই এখানে ডিফারেন্ট, সারাউন্ডিং অ্যাটম সেম। তাহলে যত ডান দিকে যাচ্ছি তত সেন্ট্রাল অ্যাটমের ইলেকট্রোনেগেটিভিটি কমছে। এবার সেন্ট্রাল অ্যাটমের ইলেকট্রোনেগেটিভিটি বাড়লে বন্ড অ্যাঙ্গেল বাড়ে, তাহলে যত ওই দিকে যাচ্ছি তত বন্ড অ্যাঙ্গেল কমছে, তাহলে সব থেকে বেশি বন্ড অ্যাঙ্গেল এর, তারপরে এর, ঠিক আছে? নেক্সট H2O, H2S, H2AC, H2T, মানে গ্রুপ 16 আমি নিচের দিকে নামছি। হাইড্রাইডগুলো আমরা একটু আগেই বললাম, বা আমরা আগেও শিখেছি, ড্রেগো রুল অ্যাপ্লিকেবল এই কজনের জন্য, যেখানে বন্ড অ্যাঙ্গেল প্রায় 90 ডিগ্রির কাছাকাছি, আর জলে হচ্ছে 104.5 ডিগ্রি। ন্যাচারালি সব থেকে বেশি হচ্ছে এদের মধ্যেও আমরা জানি এটা 92, এটা 91, এটা 90 অ্যাপ্রক্সিমেটলি, মানে যত আমরা এদিকে যাচ্ছি বন্ড অ্যাঙ্গেল কিন্তু কমছেই, ঠিক আছে? তো এদের একদম কাছাকাছি কেন? এরা আনহাইব্রিডাইজড সেন্ট্রাল অ্যাটম এবং ড্র্যাগো রুল অ্যাপ্লিকেবল। স্টিল কমছে, তার কারণ হচ্ছে এটাই যে যেরকমভাবে আমরা এটার সঙ্গে এটাকে কম্পেয়ার করব। আই মিন সেন্ট্রাল অ্যাটম যদি অক্সিজেন হয় তাহলে, আর যদি সালফার হয়, তাহলে কম্প্যারিজনটা কী করে করব? বেশি ইলেকট্রোনেগেটিভ অক্সিজেন অ্যাটম, তো এই বন্ড পেয়ারকে নিচের দিকে টেনে নিয়েছে দুখানা ইলেকট্রনকে, তাহলে এদের মধ্যেকার ডিস্টেন্স কমে গেল, তো বন্ড অ্যাঙ্গেল বেড়ে গেল। কিন্তু এখানে সালফার তো অক্সিজেনের মতন অত ইলেকট্রোনেগেটিভ নয়। ন্যাচারালি অক্সিজেন যতটা কাছে টেনেছে ইলেকট্রন পেয়ারকে, বন্ড পেয়ারকে, ততটা বেশি সালফার টানতে পারবে না। সাপোজ এরকম জায়গায় যদি থাকে, তাহলে ডিস্টেন্স বেশি মানে রিপালশন কম, সুতরাং বন্ড অ্যাঙ্গেল কম। সুতরাং বন্ড অ্যাঙ্গেল যত এদিকে যাচ্ছি তত সেন্ট্রাল অ্যাটমের ইলেকট্রোনেগেটিভিটি ক্রমশ কমছে এবং বন্ড অ্যাঙ্গেলও ক্রমশ কমছে। আচ্ছা, এইখানটায় আমরা অলরেডি করেছি 180 ডিগ্রি sp হাইব্রিডাইজড, এটা sp2 কিন্তু 132 ডিগ্রি, কারণ অলরেডি বলে দিয়েছি। এটাও আমরা আলোচনা করেছি, পারফেক্টলি sp2 ইকুইভ্যালেন্ট রেজোনেটিং স্ট্রাকচার হয়, তাই জন্য পারফেক্টলি 120 ডিগ্রি বন্ড অ্যাঙ্গেল। NO2 মাইনাসেও নাইট্রোজেনটা sp2 হাইব্রিডাইজড, এবং ফাইনালি এরকম দেখতে হয়, সরি NO2 মাইনাস, তো একটা O মাইনাস, একটা সিঙ্গেল বন্ড, এই হচ্ছে ওর স্ট্রাকচার। ন্যাচারালি যেহেতু উপরে একটা লোন পেয়ার থাকছে, লোন পেয়ার বন্ড পেয়ার রিপালশনের জন্য বন্ড অ্যাঙ্গেল কমে যাচ্ছে। পারফেক্টলি 120 ডিগ্রি হওয়ার কথা, সেটা হচ্ছে না, তাতে কম হয়, এটা অ্যারাউন্ড 115 ডিগ্রি মতো হয়। সুতরাং দিস ইজ দ্য অর্ডার।
রাইট। NF3, NCl3, NBr3, Ni3, যত ওই দিকে যাচ্ছি সেন্ট্রাল অ্যাটম ফিক্সড, সারাউন্ডিং অ্যাটমের ইলেকট্রন নেগেটিভিটি ক্রমশ কমছে। সারাউন্ডিং অ্যাটমের ইলেকট্রন নেগেটিভিটি কমলে বন্ড অ্যাঙ্গেল বাড়ে, আমরা অলরেডি ফ্লো চার্টে লিখে রেখেছি। তাহলে এবার তার ফ্লো চার্টে লিখে রেখেছি, এবার তার কারণগুলোও আমি এতক্ষণ আগের এক্সাম্পলসগুলোতে ডিসকাস করলাম, এক্সপ্লেন করলাম, তাই এখন আমি আর এক্সপ্লেন করছি না, ঠিক আছে, ডিরেক্টলি আমি আনসার বলছি। তাহলে এটার মতোই সিমিলার আনসার হবে দেখো 25 নম্বরেও, PF3, PCl3, PBr3 অ্যান্ড PI3। এবং আরও ইন্টারেস্টিংলি 19টার মতন এক্সাম্পল মানে আনসার হবে 26টাতেও। অ্যামোনিয়া 107 ডিগ্রি, বাকি এই সবাই হচ্ছে ড্রেগো রুল অ্যাপ্লিকেবল এখানে, তাই তো, ড্রেগো রুল অ্যাপ্লিকেবল, এবং এখানেও বন্ড অ্যাঙ্গেল 90 ডিগ্রির আশেপাশে। তাও যত আমরা ওদিকে যাই তত কমতে থাকে, এক্সপ্লেনেশন একদম এটার মতন 19 নম্বরের মতন। পড়ে থাকলে হচ্ছে আমাদের এই দুটো, আচ্ছা এইটা পড়ে আছে 22 নম্বর, COF2। দেখো এখানে তোমার হচ্ছে sp2 হাইব্রিডাইজড। এখন এখানে আমি বন্ড অ্যাঙ্গেলটা মেনশন করে দিয়েছি, মেনশন করে দেওয়ার কারণও আছে, আমি উপরটা একটু মুছে নিই। বন্ড অ্যাঙ্গেল মেনশন করার কারণ হচ্ছে COF2 এরকম দেখতে আর COCl2 এরকম দেখতে। আমাদের অ্যাকচুয়ালি এই বন্ড অ্যাঙ্গেলটা কম্পেয়ার করতে হবে, হ্যালোজেন কার্বন হ্যালোজেন বন্ড অ্যাঙ্গেল, এই বন্ড অ্যাঙ্গেল। তো একই লজিক, ফ্লুরিন বেশি ইলেকট্রন নেগেটিভ, ইলেকট্রন পেয়ারকে অনেক করে নিচের দিকে টেনে নিয়েছে। ক্লোরিন অতটা টানতে পারেনি যতটা ফ্লুরিন টেনেছে, ফলে এই বন্ডের ইলেকট্রন পেয়ার কম্প্যারিটিভলি কার্বনের দিকে বেশি পরিমাণে ঝুঁকে রয়েছে, কম্প্যারিটিভলি ফ্লুরিনের দিকে চলে এসেছে ইলেকট্রন পেয়ার। তাহলে যদি কার্বনের দিকে থাকে তার মানে তাদের মধ্যেকার যে ডিস্টেন্স সেটা কম, ডিস্টেন্স কম মানে বিকর্ষণ বেশি, বন্ড অ্যাঙ্গেল বেশি। তাহলে যত আমরা এইদিকে যাচ্ছি তত বন্ড অ্যাঙ্গেল ক্রমশ বাড়ছে, রাইট। NO2 অ্যান্ড NOCl। NO2 স্ট্রাকচার আমরা অলরেডি জেনেছি আগে কীরকম, যে একটা অড ইলেকট্রন সিস্টেম, একটা অড ইলেকট্রন সিঙ্গেল থাকে এখানে, আর এই হচ্ছে NO2 গঠন। আর NOClটা কি, NOCl লোন পেয়ার থাকে একটা। তাহলে অড ইলেকট্রন মানে একটা সিঙ্গেল ইলেকট্রন, লোন পেয়ার মানে দুটো ইলেকট্রন, ন্যাচারালি দুটো ইলেকট্রন অর্থাৎ পেয়ার, তার সঙ্গে সিঙ্গেল বন্ডের যা বা বন্ড পেয়ারের যা বিকর্ষণ, তুলনামূলকভাবে এখানে বিকর্ষণ কম, ঠিক আছে। তাহলে এই রিপালশন যদি বেশি হয় তাহলে এই বন্ড এদিকে সরে আসবে, লোন পেয়ার ওদিকে সরে যাবে, লোন পেয়ার আবার একেও রিপেল করবে, এও এদিকে সরে আসবে, সুতরাং এই বন্ড অ্যাঙ্গেল ফাইনালি কমে যাবে। এবার পারফেক্ট হলে 120 ডিগ্রি হতো, তার থেকেও কমে গিয়ে ওর ভ্যালু ফাইনালি এরকম হয় 113 ডিগ্রির কাছাকাছি একটা ভ্যালু হয়। আর এখানে আমরা অলরেডি জেনেছি 132 ডিগ্রি মতন ভ্যালু হয়। এইবার এইটা যদি কম্পেয়ার করতে হয় আমাকে, তাহলে দেখো NO2 মাইনাস আমরা একটু আগেই করলাম 115 ডিগ্রি, আর এটা 113 ডিগ্রি, 113, 115, এইটা ইম্পর্টেন্ট, আমাদের মনে রাখতে হবে, ঠিক আছে। এগুলো মনে রাখতে হবে, এইটা তো খুবই ইম্পর্টেন্ট। 20 নম্বরেরটা আমি ডবল স্টার করলাম, খুব ইম্পর্টেন্ট, হ্যাঁ, ম্যাক্সিমাম টেস্ট পেপারসে থাকে আর কি এটা। আচ্ছা, তাহলে আর এটা তো পারফেক্টলি মানে 120 ডিগ্রি, ঠিক আছে। তাহলে প্রত্যেকটা হয়ে গেল। এইবার আমরা 2-4টা এক্সাম্পল এরকম দেখবো যেখানে বেন্ট রুল অ্যাপ্লিকেবল। 27 নম্বরটা দেখো, CL-PCl বন্ড অ্যাঙ্গেল কম্পেয়ার করতে বলেছে ইন PCl3 অ্যান্ড POCl3। এবার PCl3 POCl3 দুটোতেই হচ্ছে ক্লোরিন ফসফরাস sp3 হাইব্রিডাইজড, এখানে একটা লোন পেয়ার থাকবে আর এখানে তার পরিবর্তে ডাবল বন্ডেড অক্সিজেন থাকবে, ঠিক আছে। বেন্ট রুল অ্যাপ্লিকেবল এখানে। আমরা জানি লোন পেয়ার অ্যাজ ওয়েল এজ মাল্টিপল বন্ড তারা বেশি পার্সেন্টেজ এস ক্যারেক্টার এরকম অরবিটালে থাকতে চায়। এবার তাদের মধ্যে লোন পেয়ারের অবশ্যই টেন্ডেন্সি বেশি, তাহলে এইটা যদি পার্সেন্টেজ এস বেশি হয় তাহলে লোন পেয়ারের ক্ষেত্রে পার্সেন্টেজ এস আরও বেশি, ঠিক আছে। ন্যাচারালি এটা যদি পার্সেন্টেজ বেশি হয় তাহলে PCl বন্ডের পার্সেন্টেজ ক্যারেক্টার কম, এক্ষেত্রে PCl বন্ডের পার্সেন্টেজ ক্যারেক্টার আরও কম, সব করার ক্ষেত্রেই তাই। তাহলে পার্সেন্টেজ এস ক্যারেক্টার PCl বন্ডের তুলনামূলকভাবে বেশি কোথায়, এখানে, কারণ এখানে বেশি পরিমাণে কমে গেছে। তাহলে যেখানে পার্সেন্টেজ এস ক্যারেক্টার তুলনামূলক বেশি সেখানে বন্ড অ্যাঙ্গেল বেশি, তাহলে POCl3তে বন্ড অ্যাঙ্গেল বেশি। আচ্ছা, পরেরটা SO2F2, এখানেও
টেট্রাহেড্রাল জিওমেট্রি আর SO2 Cl2। আমরা একটু আগে বলছিলাম যে মাল্টিপল বন্ডগুলো সবসময় থাকতে চায় বেশি পার্সেন্টেজ এস ক্যারেক্টারে। তাহলে এইটার ক্ষেত্রে যদি পার্সেন্টেজ এস বেশি হয় তাহলে এখানে পার্সেন্টেজ এস কম, ঠিক আছে। HCl বন্ডের যদি পার্সেন্টেজ এস কমে যায়, ফ্লুরিন আরও বেশি ইলেকট্রন নেগেটিভ, তাহলে ওর পার্সেন্টেজ ক্যারেক্টার আরও কমে যাবে, ঠিক আছে। ন্যাচারালি পার্সেন্টেজ এস এই ক্ষেত্রে অক্সিজেনের SOCl2 তুলনামূলকভাবে বেশি হবে। ন্যাচারালি এই দুখানা বন্ডের যদি পার্সেন্টেজ এস বেশি হয় তাহলে এদের বন্ড অ্যাঙ্গেলও বেশি, তাহলে OSO বন্ড অ্যাঙ্গেল SO2F2 বেশি। উল্টো দিকে যদি এই দুটো বন্ডের পার্সেন্টেজ ক্যারেক্টার কম হয় তাহলে এই বন্ড অ্যাঙ্গেলও কম হবে, তাহলে এই যে SX বন্ড অ্যাঙ্গেল এখানে তাহলে কম হবে, SO2Cl2 বেশি হবে। 30 নম্বরটা হচ্ছে মিথেন আর CH3F। তো মিথেনে তো সবকটাই হাইড্রোজেন, রেগুলার জিওমেট্রি, পার্সেন্টেজ ক্যারেক্টার একদমই যা থাকার কথা তাই থাকে। এখানে যদি F থাকে একটা, এফটাকে উপরে নিলাম কারণ উপর থেকে এই জায়গায় দেখাতে সুবিধা হবে তাহলে এর পার্সেন্টেজ কম, যেহেতু মোর ইলেকট্রোনেগেটিভ পার্সেন্টেজ কম, তাই যদি হয় তাহলে CH বন্ডের পার্সেন্টেজ বেশি, সুতরাং এই বন্ড অ্যাঙ্গেল বেশি, ঠিক আছে। পার্সেন্টেজ বাড়লে বন্ড অ্যাঙ্গেল বেড়ে গেল, তাহলে এখানে বেশি হয়ে গেল, রাইট। আচ্ছা, SOF2 SOCl2 এটা কেমন দেখতে হয় দেখো, এটাও টেট্রাহেড্রাল শেপ। তো 6 আর 2 8, হ্যাঁ টেট্রাহেড্রাল শেপ এটাও। তাহলে একটা লোন পেয়ার থাকবে, দুখানা F থাকবে, একটা অক্সিজেন থাকবে, এখানেও তাই দুখানা Cl থাকবে, একটা অক্সিজেন থাকবে, SOCl2 আর SOF2। Cl SCl বন্ড অ্যাঙ্গেল আমরা জানছি যে লোন পেয়ার বা মাল্টিপল বন্ড এদের পার্সেন্টেজ এস ক্যারেক্টার বেশির দিকে থাকে, আর মোর ইলেকট্রোনেগেটিভ এলিমেন্ট তাদের পার্সেন্টেজ কমের দিকে থাকে। তাহলে এটার এক্ষেত্রেও মানে এই অক্সিজেনটার যেহেতু ডাবল বন্ডেড পার্সেন্টেজেস বেশি, আর এখানে পার্সেন্টেজেস কম। ক্লোরিনের যদি কম হয় ফ্লুরিনের আরও কম হবে, কারণ ফ্লুরিন আরও বেশি ইলেকট্রোনেগেটিভ। ফ্লুরিন যদি বেশি কমে যায় তাহলে ফ্লুরিনের ক্ষেত্রে ডাবল বন্ডের পার্সেন্টেজেস এস তুলনামূলকভাবে বেশি বেড়ে যাবে। এবার আমরা কম্পেয়ার করি। আচ্ছা, এটা একটু ভুল আছে, এটা Cl তো হবে না, অ্যাকচুয়ালি X হবে, মানে হ্যালোজেন X হ্যালোজেন, ঠিক আছে। তাহলে যদি পার্সেন্টেজ এটা কম হয় এটারও কম হয় তাহলে বন্ড অ্যাঙ্গেল ন্যাচারালি কমে যাবে, তাহলে বন্ড অ্যাঙ্গেল বেশি হবে SOCl2 ক্ষেত্রে, কারণ এখানে পার্সেন্টেজেস বেশি পরিমাণে কমে গেছে, মানে তুলনামূলক কম, যত কম হবে তত বন্ড অ্যাঙ্গেলও কম হবে। এবার বলছে OSCl বন্ড অ্যাঙ্গেল, এই একই কম্পাউন্ডে, মানে এই যে এইটা OSF আর OSCl, এখানে একটু ভুল আছে বোধহয় কোয়েশ্চেনটাতে, হ্যাঁ OSX বন্ড অ্যাঙ্গেল হবে, ঠিক আছে। অর্থাৎ এই বন্ড অ্যাঙ্গেলটা এইটা এবং এটা। তাহলে এখানে আমরা যেটা করলাম যে এখানে যদি এই বন্ড অ্যাঙ্গেলটা বেশি হয় SOCl2 ক্ষেত্রে, এই বন্ড অ্যাঙ্গেলটা যদি বেশি হয় তাহলে এই বন্ড অ্যাঙ্গেলটা কমে গেল, এর ক্ষেত্রে যদি এই বন্ড অ্যাঙ্গেল কম হয় তাহলে এটা বেড়ে গেল, উল্টো হয়ে যাবে এবার রেজাল্টটা, ঠিক আছে। দুটোই তো অ্যাঙ্গেল ওখানে আছে, আইদার এটা অথবা এটা। তাহলে আমরা যেটা কম্পেয়ার করেছি, প্রথমটা যেটা কম্পেয়ার করেছি, পরেরটা ন্যাচারালি উল্টো রেজাল্ট আসবে। এরপরে বলছে SO2Cl2 আর SOCl2। তাহলে SOCl2-র ক্ষেত্রে আবার একটা ছবিটা আঁকি, আর SO2Cl2, এখানে লোন পেয়ার রয়েছে, তাহলে লোন পেয়ারের তো পার্সেন্টেজেস ক্যারেক্টার সব থেকে বেশি হবে, বেশি পার্সেন্টেজেস ক্যারেক্টারওয়ালা অরবিটালে থাকতে চাইবে। মাল্টিপল বন্ডও তাই, কিন্তু ওর পার্সেন্টেজটা বাড়বে, কিন্তু লোন পেয়ারের মতন অত নয়। ন্যাচারালি এই Cl বন্ডের ক্ষেত্রে এইখানে পার্সেন্টেজেস অনেক কমে যাবে, কিন্তু এইখানে পার্সেন্টেজেস কমবে কিন্তু অল্প পরিমাণে কমবে। ন্যাচারালি বন্ড অ্যাঙ্গেল মানে এখানে যেহেতু পার্সেন্টেজেস অনেক কম তাই বন্ড অ্যাঙ্গেল এখানে কম হবে, SOCl2-র ক্ষেত্রে বন্ড অ্যাঙ্গেলটা কম হবে এবং SO2Cl2-তে বন্ড অ্যাঙ্গেল বেশি হবে। ন্যাচারালি যদি SCl বন্ড অ্যাঙ্গেল যদি কমে যায় SOCl2-তে তাহলে অন্য যে অ্যাঙ্গেলটা আছে সেটা SOCl2-তে বেশি হবে। আর একটা লাস্ট রয়েছে SF4 আর SOF4। SF4 কেমন দেখতে হয় আমরা জানি যে সি শ টাইপ স্ট্রাকচার হয়,
SF4, আর SOF4-এ লোন পেয়ারের জায়গায় লোন পেয়ারের জায়গায় ডাবল বন্ড। আবার একই রকম, যেহেতু এখানে লোন পেয়ার রয়েছে, লোন পেয়ার বেশি পার্সেন্টেজেস অরবিটালে থাকবে, মাল্টিপল বন্ডও তাই, কিন্তু মাল্টিপল বন্ড পার্সেন্টেজেস যতটা বাড়াবে লোন পেয়ার অনেক বেশি বাড়িয়ে দেবে। ন্যাচারালি SF বন্ডের এই ক্ষেত্রে পার্সেন্টেজেস অনেকটা কমে যাবে, কিন্তু এই ক্ষেত্রে পার্সেন্টেজেস কিছু পরিমাণ কমবে। তাহলে যেখানে এই বন্ডের পার্সেন্টেজেস বেশি কমছে সেখানে বন্ড অ্যাঙ্গেলও কম হবে। তুলনামূলক পার্সেন্টেজেস এখানে বেশি SF বন্ডের, তাই বন্ড অ্যাঙ্গেল ওখানে বেশি। তাহলে SOF2-তে বন্ড অ্যাঙ্গেল বেশি হবে, SF4-এ বন্ড অ্যাঙ্গেল কম হবে। তাহলে বন্ড অ্যাঙ্গেল সংক্রান্ত আলোচনা এখানেই শেষ করলাম। আশা করা যায় তোমাদের বোঝাতে পেরেছি। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো, শেয়ার করো বন্ধুদের সাথে। আর পরবর্তী ভিডিওতে আমরা অন্যান্য বন্ড প্যারামিটারগুলো নিয়ে আলোচনা করব। সুতরাং দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা।